আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে লেখিকা আরশি মিমের একটা রোমান্টিক ভালোবাসার গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা পুরোটা শুনতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিবেন। আমি চলে যাচ্ছি গল্পে। আদ্রিতারা যে ভার্সিটির প্রথম দিন, অনেক স্বপ্ন আশা নিয়ে নিজের স্বপ্নের ভার্সিটিতে ভর্তি হয়েছে আদ্রিতা। আশেপাশে অনেক মানুষ, কিন্তু সবাই অচেনা। কি করবে বুঝতে পারছে না আদ্রিতা। এদিক ওদিক দেখতে দেখতে নিজের ক্লাস খোঁজার চেষ্টা করছে। তখনই পিছন থেকে কেউ বলে উঠল, এই সাদা জামা পরা দিনের বেলায় শেওড়া গাছের পেতনি, তোমার সামনে যে এতগুলো সিনিয়র দাঁড়িয়ে আছে সেটা দেখেও তুমি তাদেরকে সালাম না দিয়ে চলে যাচ্ছ। তোমার দেখি খুব সাহস মেয়ে। আদ্রিতা ঘাবড়ে গেল, কারণ পেছনের থেকে কেউ যে কথাগুলো ওকে উদ্দেশ্য করে বলছে বেশ বুঝতো। কারণ সারা ভার্সিটিতে সব সাদা, একমাত্র আদ্রিতা পড়ে এসেছে। আদ্রিতা ভয়ে ভয়ে পিছন ঘুরে নিচু স্বরে বলল, জি, আমাকে বললেন? আদ্রিকা দেখে সবাই বেশ অবাক হলো। আদ্রিতাকে দেখে যখন সবাই বেশ অবাক হলো, এদিকে এ যেন সাদা কোনো পরী নেমে এসে দাঁড়িয়েছে ওদের সামনে। সবাইকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে আবারও বলল আদ্রিতা, আপনারা কি আমায় কিছু বলছিলেন? মাশাআল্লাহ, কি শুনতে পেলাম না আপু? আদ্রিতার কথায় সবার হুঁশ ফিরল। সবাই একে অপরের মুখের দিকে চাইয়ে করে ওদের মধ্যে থেকে নেহা বলে মেয়েটা বলে উঠল, হ্যাঁ তোমাকে বলছিলাম। নাম কি তোমার? কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট? আদ্রিতা সবাইকে একবার দেখে নিল। দুটো ছেলে এবং দুটো মেয়ে ওর ঠিক সামনে বরাবর দাঁড়িয়ে আছে। তাদের মধ্য থেকে একটা মেয়ে ওকে কথাগুলো জিজ্ঞাসা করছে। আদ্রিতা আবার মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, আমার নাম আয়াত মির্জা আদ্রিতা, ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ও আর আমাদের নাম মানে, আমার নাম নিহা, ওর নাম তুলিকা, ও সাফাত, আর ও আকাশ, আর আমরা ফাইনাল ইয়ার। আদ্রিতা সবাইকে সালাম দিল। নিহা কিছু বলতে যাবে, তার আগেই সাফাত বলে উঠল, এখন তো বেশ সালাম দিচ্ছ, ভয় পেলে বুঝি? তা একটু ভয় পাও ভালো, কিন্তু তুমি যেহেতু প্রথমেই ভুল করেছো, তাই তোমাকে তার শাস্তি পেতে হবে। আদ্রিতা ভয়ে ঢোক গেল। আগে শুনেছি ভার্সিটিতে সিনিয়র ভাই আপুরা নাকি জুনিয়রদের র্যাগিং দেয়, কিন্তু প্রথম দিন এসে যে এই সমস্যার মুখে পড়তে হবে ভাবতে পারেনি আদ্রিতা। নিজেকে সামলে ভয়টা দূরে সরিয়ে নিয়ে বলল, শাস্তি? কি শাস্তি ভাইয়া? জানার আগ্রহ দেখছি খুব। বলবো বলবো, দাঁড়াও। সাফাদের কথার মাঝে গম্ভীর গলায় পাশ থেকে ফিস ফিস করে বলল নিহা, কি হচ্ছে? কি সাফাত, দেখছিস মেয়েটা কেমন ভয় পাচ্ছে? আমরা তো এইসব র্যাগিং ট্যাগিং কাউকে দিই না, তাহলে তুই এই মেয়েটাকে কেন দিচ্ছিস? ছেড়ে দে মেয়েটাকে। দেখছিস কত মিষ্টি নিষ্পাপ চেহারা, কি মায়া কাজ করছে মেয়েটার মধ্যে। চুপ কর তুই। মেয়ে হয়ে মেয়ের উপর ক্রাশ খাস, তোর লজ্জা লাগে না? আর ভয় পাচ্ছে বলেই তো শাস্তিটা দিয়ে মজা পাবো। তুই শুধু দেখ না আমি কি করি। যা ভালো মনে করিস কর, কিন্তু মেয়েটা যেন কোনো রকম ক্ষতি না হয়, মনে রাখিস। সাফাদার নিহার ফিস করে কথা বলা দেখলো আদ্রিতা, তবে সাহস করে কিছু বলল না। কিন্তু ওর তো ক্লাসে যেতে লেট হয়ে যাচ্ছে। সাফাদ আদ্রিতার উদ্দেশ্যে বলল, তো তোমার শাস্তিটা হচ্ছে ওই দূরে সাদা শার্ট পরা দাঁড়িয়ে ফোনে কথা বলা ছেলেটাকে গিয়ে প্রথমে এই চিঠিটা দেবে, তারপর আই লাভ ইউ বলবে। কি বললাম বুঝতে পারলে তো? সাফাদের কথা শুনে আদ্রিতার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ওকে এখন অচেনা একটা ছেলেকে প্রপোজ করতে হবে, যা জীবনে কোনোদিন করেনি আদ্রিতা। তবে কিছু বলতেও তো পারবে না, কারণ এদের কিছু বললে ওর পুরো ভার্সিটির লাইফটা নষ্ট হয়ে যাবে, সেটা খুব ভালো করে জানে আদ্রিতা। তাই আর কিছু না ভেবে এক বুক সাহস নিয়ে সাফাতের হাতের থেকে চিঠিটা নিয়ে নিল। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল ছেলেটার দিকে। ছেলেটা শুধু পিছন দেখা যাচ্ছে, সাদা শার্ট পরে আছে, বেশ উঁচু লম্বা, জিম করানো পেটানো বডি। আদ্রিতা গিয়ে একদম ছেলেটার পিছন বরাবর দাঁড়ালো। কি করবে বুঝতে না পেরে পিছন করে নিহাদের দিকে চাইলো। আদ্রিতাকে ওদের দিকে তাকাতে দেখে সাফাত চোখের ইশারায় দিতে বলল। আদ্রিতা জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে মাথা নিচু করে বলল, একটু শুনুন, এটা আপনার জন্য। ছেলেটা পিছন করে দেখলো একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাতে চিঠির মতো কিছু একটা এগিয়ে দিচ্ছে। ছেলেটা ফোনটা রেখে দিয়ে মেয়েটার হাত থেকে চিঠিটা নিয়ে পড়ল। আদ্রিতা আর দেরি না করে বলল, আই লাভ ইউ। আর সাথে সাথে ঠাস ঠাস করেই শব্দ হলো। হঠাৎ শক্ত হাতের চড় নিজের গালে পড়ায় টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় আদ্রিতা। কি থেকে কি হলো কিছু বুঝতে পারছে না, সাথে গালটা অসম্ভব জ্বলে যাচ্ছে। আদ্রিতা নিচে থেকে না উঠে বসে থেকে কান্না করছে। ওর সামনে যে কেউ রেগে অগ্নি মূর্তি ধারণ করেছে সেদিকে কোনো খেয়াল নেই। তুর্যের কপালের রগগুলো পোস্ট বোঝা যাচ্ছে। তুর্য হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে করতে আদ্রিতার উদ্দেশ্যে বলল, তোর সাহস কি করে হয় ভার্সিটিতে এসে ছেলেদের প্রপোজ করার?
এই জন্য ভার্সিটিতে ভর্তি হওয়ার এত তাড়া? আবার প্রেমপত্র লিখে দিস? কত বড় কলিজার পাঠা তোর! বাড়ি চল, তারপর দেখছি তোর কলিজাটা কত বড়। দূর থেকে তুর্যকে এতটা রেগে যেতে দেখে তুর্য আর আদ্রিতার দিকে এগিয়ে আসে নিহারা সবাই। নিয়ে এসে আদ্রিতাকে নিচে থেকে তুলে তুর্যের দিকে চাইল। বিধ্বস্ত লাগছে তুর্যকে। রাগে মুখটা কেমন লাল হয়ে গেছে, সাথে চোখ দুটো কেমন লাল লাগছে। নিহা পারল না তুর্যের দিকে তাকিয়ে থাকতে। চোখ ফিরিয়ে আদ্রিতার দিকে চাইল। ডান গালটা লাল হয়ে গেছে, হাতের 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে। নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খাইয়ে দিল আদ্রিতাকে। তারপর তুর্যকে বলল, কি হয়েছে কি তুর্য? তুই মেয়েটাকে এইভাবে মারলি কেন? তুর্য কোনো উত্তর দিল না। রাগী চোখে নিহার দিকে একবার তাকিয়ে আদ্রিতার দিকে দৃষ্টি দিল। এখনো মাথা নিচু করে কান্না করছে। আদ্রিতাকে কান্না করতে দেখে তুর্যের রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। তবুও শান্ত কণ্ঠে নিহাকে বলল, নিহা, ওকে আমার সামনে থেকে যেতে বল। কিন্তু তুর্য এবার চিৎকার করে বলল, আমি বললাম তো ওকে আমার সামনে থেকে যেতে বলল। তুর্যের চিৎকার মৃদু কেঁপে উঠল আদ্রিতা। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে চাইল তুর্যের দিকে। তুর্য আগে থেকে আদ্রিতার দিকে তাকিয়ে থাকায় চোখাচোখি হয় দুজনার। আদ্রিতার সাথে সাথে চোখ নামিয়ে নিয়ে পিছন ঘুরে হাঁটা শুরু করে। সবাই আদ্রিতার দিকে তাকিয়ে আবার তুর্যের দিকে চাইল, কিন্তু সেদিকে তুর্যের কোনো নজর নেই। যতক্ষণ পর্যন্ত আদ্রিতাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত আদ্রিতার যাওয়ার দিকে তাকিয়ে থাকে তুর্য। আদ্রিতার চোখের আড়াল হতেই তুর্য ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ভার্সিটির ক্যান্টিনের দিকে চলে যায়। তুর্যকে যেতে দেখে ওর পিছন পিছন সাফাদ, নিহা, তুলিকা আর আকাশ যায়। তুর্য বসে সিগারেট টান দিচ্ছে আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তুর্যের ভাবতেই রাগ হচ্ছে, আদ্রিতা কাউকে আই লাভ ইউ বলতে যাচ্ছিল। ওখানে যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো। তুর্য এই সব ভাবতেই রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সবাই তুর্যের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে তুর্যের এত রেগে যাওয়ার কারণ। সাফাত তো শুধুমাত্র মজা করার জন্য আদ্রিতাকে তুর্যের কাছে গিয়ে ওইসব বলতে বলেছিল, কিন্তু তাতে তুর্য এতটা রেগে যাবে বুঝতে পারেনি। আর রেগে গেলেও তুর্য তো কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত তোলে না। আকাশ তুর্যের দিকে তাকিয়ে তুর্যকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে তুর্য? তুই এত কেন রেগে আছিস? আর মেয়েটাকে ওইভাবে মারলি কেন? ও তো শুধু... আদ্রিতাকে কাজটা কে করতে বলেছে তোদের মধ্যে? সাফাত ঘাবড়ে গেল তুর্যের এমন শান্ত কণ্ঠে। তবু আমতা আমতা করে বলল, মানে মানে ওকে আমরা এই কাজটা করতে বলেছি। তোর তাই মনে হয়? আরে ফার্স্ট ইয়ার ভার্সিটিতে ভর্তি হয়েছে, পড়াশোনা না করে প্রথম দিন এসেই ছেলেদের প্রপোজ করে বেড়াচ্ছে। সাফাদের কথার মাঝে তুর্য আবারও বলে উঠল, আই রিপিট, ওকে এই কাজটা কে করতে বলেছে? নিজে বললে ভালো, আর যদি আমাকে খুঁজে বের করতে হয় তাহলে তার জন্য খুব খারাপ হবে। তুর্য যে খুব রেগে আছে সবাই খুব ভালো করে বুঝলো, কিন্তু এত রেগে যাওয়ার কারণ কেউ ধরতে পারলো না। কিন্তু তুর্যকে আর এই মুহূর্তে রাগাতে চায় না কেউই, তাই তুলিকা সাফাতকে দেখিয়ে বলে, আদ্রিতাকে এই কাজটা সাফাত করতে বলেছিল। নিয়া ওকে বারণ করেছিল, কিন্তু ও শোনেনি। তুলিকার কথা শেষ করার আগেই তুর্য উঠে সাফাতকে বসা থেকে দাঁড় করিয়ে জামার কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই প্রথম, এই শেষ। আর কোনো দিনও এই সাহস দেখাস না, বা এই ভুল তুই আর করিস না। না জেনে ভুল করেছিস, আর বন্ধু বলে আজ তোকে ছেড়ে দিলাম। এরপরে যদি আর কোনোদিন দেখেছি আদ্রিতাকে কিছু উল্টাপাল্টা করতে বলেছিস, আল্লাহর কসম সেদিন তোর কি হবে আমি নিজেও জানি না। আমি আমার জানের জন্য সব করতে পারি, এটা তো তোর থেকে ভালো কেউ জানে না। তুইও সেটা খুব ভালো করে জানিস। বলেই সাফাতকে ছেড়ে দিয়ে বড় বড় পা ফেলে সেখান থেকেই বেরিয়ে গেল তুর্য। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের যাওয়ার দিকেই। হঠাৎ করে তুর্য এতটা কেন রেগে গেল? আর এই আদ্রিতাকা কে, যার জন্য তুর্য বেস্ট ফ্রেন্ড সাফাদের গায়ে হাত তুলতে পিছু হলো না? সাফাত কিছু একটা মনে করার চেষ্টা করে বিড়বিড় করে বলল, তুর্য, মির্জা, আয়াত মির্জা আদ্রিতা বলে চিৎকার করে বললে, ও নো, এটা কি করলাম আমি? এ বলেই তুর্য যেদিকে গেছে সেদিকে দৌড়ে চলে গেল সাফাত। হঠাৎ সাফাতের এমন করায় সবাই আরও অবাক হলো, কিন্তু কিছু বুঝতে পারল না। আকাশ ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা কি হলো? কিছু তো বুঝলাম না, সবটা মাথার উপর দিয়ে গেল। না, এই বন্ধুগুলোর জন্য আমি চিন্তা করতে করতে আমার এত শখের চুলগুলো অকালে হারাবো। তুলিকা আকাশের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তোরা এই সময়ও নিজের চুলে চিন্তা করতে হবে? তোর এই সময় কি কি আছে তোর ওই চুলে? ওই তো পাখির বাসার মতো চুল, তাই নিয়ে যত রং ঢং বলেই মুখ বেঁকালো তুলিকা। এই ঢঙের বস্তা, একদম আমার চুল নিয়ে কিছু বলার সাহস দেখাবি না। নিজে তো নেই, তাই আমারটা দেখতে পারিস না। এই, তুলিকা বলার জন্য মুখ খুলবে, তার আগেই ওদের দুজনকে থামিয়ে দিয়ে নেওয়া বলল, এই তোরা থাম বলছি, সবসময় তোদের ঝগড়া করতে হবে? দেখছিস ব্যাপারটা গুরুতর।
এর মধ্যেও তোদের ঝগড়া করতে হবে? থাক তোরা, আমি গেলাম বলেই নিহা ওখান থেকে চলে গেল। নিহাকে চলে যেতে দেখে তুলিকাও আকাশকে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আকাশ ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে উঠল, যা, মানুষ 12টা প্রেম করে 13টা এক্স নিয়ে 14টা বিয়ে করে। যদি তাদের ভালোবাসতে পারে তাহলে আমি কেন আমার এই মাথা ভর্তি চুলকে ভালোবাসতে পারবো না? আদ্রিতা কোনো ক্লাস না করে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে ঘরের মধ্যে বসে আছে। কান্না করছে, খুব খারাপ লাগছে, গালটাও খুব ব্যথা করছে। কান্না করতে করতে আদ্রিতা একসময় ফ্লোরে বসে ঘুমিয়ে পড়ল। হ্যালো অয়ন, কোথায় তুই? কেন, কি হয়েছে তুর্য? আমি তো একটু অফিসের কাজে এসেছি। ও হ্যাঁ হয়েছে, তুই এখনই বাড়ি যাবি, গিয়ে আজিতার গালে মলম লাগিয়ে দিয়ে পেন কিলার খাইয়ে দিবি। কি? কেন? বনুর কি হয়েছে? আর তুই কোথায়? এত কথা কেন বলিস? যা বললাম তাই কর। তোর বোন তো আমাকে শান্তিতে থাকতে দেবে না, তুই একটু দে, বলেই ফোন কেটে দিল তুর্য। অয়ন কান থেকে ফোন নামিয়ে বলে উঠল, কে যে কাকে অশান্তি দিচ্ছে সেটা তো শুধু আমি জানি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, পেরিয়েছে বেশ কিছুটা সময়। আদ্রিতা ভার্সিটি থেকে বাড়ি ফিরছিল দুপুরের দিকে। আদ্রিতা বাড়ি এসে সেই যে রুমে দরজা দিয়েছে আর বাইরে বের হয়নি। আমেনা মির্জা অনেকবার ডেকেছে কিন্তু কোনো রকম সাড়া দেয়নি আদ্রিতা। অয়ন এসেও অনেকবার ডেকেছে কিন্তু কোনো সাড়া পায়নি আদ্রিতার। 20 মিনিটের বেশি হতে যাচ্ছে অয়ন আদ্রিতাকে ডাকছে, কিন্তু আদ্রিতার না দরজা খুলছে না, কোনো সাড়া শব্দ দিচ্ছে। অয়ন আরো কিছুক্ষণ ডাকলো আদ্রিতাকে। বনু, দরজা খোল। আদ্রি, কি করছিস তুই রুমের মধ্যে? দরজাটা খোল আদ্রি, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, সেই কখন থেকে ডাকছি। তবু আদ্রিতার কোনো সাড়া শব্দ পায় না। অয়নের এবার ভয় হয়, কি করবে বুঝতে না পেরে ফোন করে তুর্যকে। তুর্য বাইক চালাচ্ছিল, হঠাৎ ফোন বাজায়, বাইক সাইডে দাঁড় করিয়ে ফোন রিসিভ করে কানে ধরে। ফোন রিসিভ হতেই অয়ন বলতে শুরু করে, হ্যালো তুর্য, কোথায় তুই? আদ্রি ভার্সিটি থেকে এসে সেই রুমে দরজা দিয়েছে, বের হয়নি। সবাই অনেকবার করে ডেকেছে কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না ওর। আমরা আমরা খুব ভয় করছে, আমার খুব ভয় করছে তুর্য। আর কিছু বলার আগেই ফোনের লাইন কেটে যায়। তুর্য কোনো দিকে না দেখে ফুল স্পিডে বাইক চালাচ্ছে। সামনের কোনো গাড়ি যেন দেখতে পাচ্ছে না তুর্য। তুর্যের কানে শুধু একটা কথাই বাজছে, আদ্রিতার রুম থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তুর্যের বাইক এসে দাঁড়ায় মির্জা বাড়ির সামনে। 30 মিনিটের রাস্তা 10 মিনিটে এসেছে তুর্য দোতলা বিশিষ্ট সাদা রঙের বাড়িটি। বাড়িটির সামনে বড় একটা গেট, গেট পাড়িয়ে বড় গার্ডেন, গার্ডেনের মাঝখান দিয়ে সরু রাস্তা। তুর্য কোনো রকম বাইকটা রেখে এক ছুটে বাড়ির মধ্যে ঢুকে গেল। আদ্রিতার রুমের সামনে দাঁড়িয়ে আছে অয়ন আর আমেনা, তুর্যের মা। আশরাফ মির্জা ও আমেনা মির্জা তাদের একমাত্র ছেলে তুর্য মির্জা। অয়ন মির্জা আর আদ্রিতা মির্জা তুর্যের চাচাতো ভাই বোন। আদ্রিতার মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে আদ্রিতার ছোট থাকতে মারা যায়। তুর্যকে আসতে দেখে আমেনা কান্না করতে করতে বলল, তুর্য, মেয়েটার কি হয়েছে? ভার্সিটি থেকে এসে রুমের মধ্যে গিয়ে দরজা দিয়েছে, সেই থেকে খুলছে না দরজা, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। রুম থেকে আমার খুব ভয় লাগছে, তুই দেখ না বাবা কি হলো। বলেই আবারও কান্না শুরু করে দিল আমেনা। তুর্যর মাকে পাশ কাটিয়ে আদ্রিতার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর শান্ত গলায় কয়েকবার ডাক দিল, আদ্রি, আদ্রিতা, আদ্রি। তবুও আদ্রিতাকে দরজা না খুলতে দেখে তুর্য আর না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। অয়ন কিছু বুঝলো না, শুধু পিছন থেকে তুর্যকে ডাকলো এই কয়েকবার। তুর্য নিজের রুমে এসে ব্যালকনিতে চলে গেল। আদ্রিতার ব্যালকনি আর তুর্যের ব্যালকনি পাশাপাশি হওয়ায় তুর্য খুব সহজেই আদ্রিতার ব্যালকনিতে যেতে পারে। তুর্য খুব সাবধানে আদ্রিতার ব্যালকনিতে এসে আদ্রিতার রুমের মধ্যে প্রবেশ করলো। আদ্রিতা ঘুমের মধ্যে মুখের উপর জল জাতীয় কিছু অনুভব করলো, তবে ঘুমটা গাঢ় হওয়ায় ভাঙল না। কিন্তু এবার আর না উঠে পারল না আদ্রিতা। মুখের মধ্যে মনে হচ্ছে কেউ অনেকটা জল ঢেলে দিয়েছে। আদ্রিতা ঘুম থেকে ধরপড়িয়ে উঠল। আদ্রিতা উঠে বোঝার চেষ্টা করছে কি হলো ওর সাথে। জামা মুখ সব ভিজা, জলটা কে দিল দেখার উদ্দেশ্যে রাগা মাথা তুলে দেখতে পেল রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে তুর্য, হাতে জলের গ্লাস। আদ্রিতা মনে করার চেষ্টা করলো ও কোথায়। তখনই আদ্রিতার মনে পড়ে গেল ভার্সিটির ঘটনা, সাথে ও যে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিল, সব মনে পড়ে গেল। আদ্রিতা আবার চাইল তুর্যের দিকে। তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আদ্রিতা বেশিক্ষণ তুর্যের চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। কেন যেন আদ্রিতা পারে না তুর্যের চোখের দিকে তাকিয়ে থাকতে। কি যেন আছে বাদামি রঙের মনির ওই দুই চোখে, যা আদ্রিতাকে বারবার ভিতর থেকে ওলট পালট করে দেয়। চোখ নামিয়ে নিল আদ্রিতার সাথে সাথে চোখ গিয়ে পড়ল তুর্যের হাতের দিকে, আর একবার তুর্যের দিকে। বিধ্বস্ত লাগছে চেহারাটা, ঘেমে নিয়ে একাকার। ঘেমে সারাটা শরীরের সাথে লেগে আছে, চুলগুলো এলোমেলো, রাগে চোখ দুটো লাল হয়ে আছে। তুর্য কাছের গ্লাসটা হাতে শক্ত করে চেপে ধরল, সেটা ভেঙে গেল মুহূর্তের মধ্যে। কাচের টুকরোগুলো হাতের মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে গলিয়ে রক্ত বেরিয়ে আসলো।
আদ্রিতা দেখলো তুর্যের হাত থেকে রক্ত পড়ছে। হাতের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে বলে উঠল, ভাইয়া, তুর্য ভাইয়া, তোমার হাত থেকে রক্ত পড়ছে। তুর্য সেদিকে নজর না দিয়ে হাতের ভাঙা কাচের টুকরোগুলো ফেলে দিয়ে নিজে থেকে আদ্রিতাকে টেনে তুলে কাটা হাত দিয়ে আদ্রিতার গলা চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, কি পেয়েছিস কি তুই আমাকে? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না তুই? আমাকে না জ্বালালে তোর ভালো লাগে না? তাই না থাকবি তুই আর না থাকবে আমার জ্বালা। আদ্রিতার অবস্থা খারাপ হয়ে গেছে। সকালে জ্বরের জন্য গাল ব্যথা, আবার এখন গলা চেপে ধরেছে তুর্য। আদ্রিতা ঠিক করে নিঃশ্বাস নিতে পারছে না, চোখগুলো কেমন বড় বড় হয়ে গেছে। ৩-৪ মিনিট পর তুর্যের হুঁশ ফিরতেই তুর্য আদ্রিতাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তুর্যকে আদ্রিতার রুম থেকে বেরোতে দেখে অয়নার এক মুহূর্ত না দাঁড়িয়ে আদ্রিতার রুমে চলে গেল, পিছন পিছন আমেনাও গেল। অয়ন রুমে ঢুকে আদ্রিতাকে গলা কাটা মুরগির মতো ছটপট করতে দেখে অয়ন আদ্রিতার কাছে বসে নিজের কোলে আদ্রিতার মাথা তুলে নিয়ে পাকুলের মতো করে বলতে লাগলো, এই বনু, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কথা বললো আদ্রি, প্লিজ ভাইয়ের সাথে কথা বললো। দেখো, তোর ভাইয়া এসেছে। আমেনা তাড়াতাড়ি বাড়ি থেকে জল নিয়ে এসে আদ্রিতাকে জল খাইয়ে দিল। অয়ন আদ্রিতাকে ফ্লোর থেকে তুলে বিছানায় শুইয়ে দিল। আদ্রিতা কেমন নেতিয়ে পড়েছে। অয়ন ডক্টরকে ফোন করে আসতে বলেছে। অয়ন দাঁড়িয়ে আছে আদ্রিতার বিছানার পাশে, আর আমেনা আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ডক্টর আদ্রিতাকে চেক আপ করে বলল, ভয় পাওয়ার কিছু নেই অয়ন, গলায় জোরে চাপ লাগায় কিছুদিন কথা বলতে পারবে না আদ্রিতা। এই ওষুধগুলো ঠিক মতো খেলে তাড়াতাড়ি গলার ব্যথা সেরে যাবে আর আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারবে। ওকে ডক্টর আঙ্কেল, আর কোনো অসুবিধা হলে আমি আপনাকে ফোন করব। তারপর ডক্টর চলে যায়। অয়ন কিছুক্ষণ আদ্রিতার পাশে বসে থেকে নিজের রুমে যায় ফ্রেশ হতে। আমেনা আদ্রিতাকে অল্প কিছু খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে আদ্রিতার কপালে চুমু দিয়ে বলল, ঘুমিয়ে রেস্ট নে মা, আমি যাই এখন। আদ্রিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তুর্য আদ্রিতার রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে এক প্রকার তাণ্ডব চালিয়েছে রুমের মধ্যে। রুমের সব কিছু ভেঙে ফেলেছে, একটা জিনিস আস্ত নেই। রুমের সব ভেঙে নিচ্ছে, ড্রয়িং রুমের সব কিছু ভাঙচুর করছে তুর্য। তখনই আশরাফ চৌধুরী এসে ছেলেকে বাধা দেওয়ার চেষ্টা করে গম্ভীর গলায় তুর্যকে বলল, কি হচ্ছে কি তুর্য? তুই আজ যা করছো তারপরেও তুমি এইসব কি করে করছো? তোমার লজ্জা লাগছে না? তুমি আজ খুন করতে যাচ্ছিলে, ছি ছি, তোমার এতটা অধপতন হয়েছে? কি অবস্থা করছো মেয়েটার? মেয়েটা কথা বলতে পারছে না। এত চিৎকার চেঁচামেচি শুনে অয়ন আর আমেনা এসে উপস্থিত হয় ড্রয়িং রুমে। তুর্য আশরাফ চৌধুরীর দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলল, না, আমার লজ্জা করছে না। তাতে এত কিছুর করার কাহিনী কি আছে? আমি কারো কথা শুনি না, কারো পরিস্থিতি বুঝি না, কাউকে ভালোবাসি না, কারো মনের মতো না। আমি মানুষটা খারাপ, আমি মেজাজ খারাপ করি, সবাইকে কষ্ট দিই, এক কথায় অমানুষ, কাহিনী শেষ। বলেই ডাইনিং টেবিলটা উল্টে ফেলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তুর্য। সাথে সাথে ড্রয়িং রুমে কাছে টুকরো ভরে যায়। গভীর রাতে ঢাকা শহর জুড়েই ছড়িয়েছে রাতের অন্ধকার আর গভীরতা। ব্যস্ত শহর জুড়ে বিরাজ করছে শান্তি। এই রাতের অন্ধকারে কেউ খোঁজে একান্ত মানসিক শান্তি, আবার কেউ প্রিয় মানুষটার বক্ষ মাঝে খুঁজে নেয় একটুখানি শান্তি। আবার কেউ কেউ লিপ্ত হয় নোংরা খেলায়। রাত একটা তুর্য বসে আছে নদীর তীরে, দূর দূরান্তে কেউ নাই। শহর থেকে প্রায় অনেকটাই দূরে এসেছে তুর্য। তুর্য নদীর জলের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো নদীর জলে পড়ায় চিকচিক করছে জল। হঠাৎই তুর্যের কাঁধে হাত রাখল সাফাত। তুর্য তাকালো কিন্তু কিছু বলল না। সাফাত তুর্যের পাশে বসে তুর্যের হাত ধরে হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, কি হয়েছে? মন খারাপ? সরি, আমি সত্যি বুঝতে পারিনি ওটা আদ্রিতা। আমি বুঝতে পারলে কোনোদিনও এমন কিছু করতাম না। আমি তো কোনোদিন আদ্রিতাকে দেখিনি। আবারও সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। কিন্তু ঘটনাটা তো সেই সকালে ঘটেছিল। তবে তুই এত রাত্রে এখানে কেন এসেছিস? আর তোর হাত পা কাটলো কি করে? আবার কি কিছু হয়েছে? তুর্য নদীর জলের দিকে তাকিয়ে থেকেই শান্তভাবে গম্ভীর কণ্ঠে বলল, আমি এসেছি ভালো লাগছে না তাই। কিন্তু তুই এত রাতে এখানে কেন? সাফাত হাসল। হাসতে হাসতে বলল, বন্ধুর মন খারাপ আর আমি তার বেস্ট ফ্রেন্ড হই, আমি কিনা এসে পারি? তুর্য একই রকমভাবে বলল, আমি কারো বন্ধু হওয়ার যোগ্য নই। আচ্ছা সাফাত, আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমি শুধু সবাইকে কষ্ট দেই। রাগ হলে আমি মানুষ মেরে ফেলতেও দুবার ভাবি না। কিন্তু কি করবো আমি? ভালোবাসি তো। আমার জান পাখির কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আর তখনই রাগের মাথায় কি করি আমি নিজেও বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় আদ্রিতার সাথে সাথে নিজেকেও শেষ করে দেই, তারপরে সব শেষ হয়ে যাবে। আমি না পারছি আদ্রিতাকে ছেড়ে থাকতে, আর না পারছি ওকে সব বলে সুন্দর করে সব শুরু করতে। সাফাত বুঝলেও বড় কিছু হয়েছে, তাই তুর্যের হাত দুটো আবার ধরে বলল, দেখ তুর্য, কি হয়েছে আমি জানি না, তবে এইটুকু বলবো সব ঠিক হয়ে যাবে। তারপরে দুজনেই চুপ করে রইল। সময় কারোর জন্য থেমে থাকে না। সময় স্রোত ভাসিয়ে নিয়ে যায়
সময়কে। সময়ের সাথে সাথে সেই সময় ভাসিয়ে নিয়ে যায় স্রোতের মতো মানুষকে। সময় পেরিয়েছে, ওই ঘটনার পর কেটে গেছে ২০ দিন। আদ্রিতা এখন পুরোপুরি সুস্থ, আগের মতো কথা বলতে পারছে। আদ্রিতা ভার্সিটির জন্য রেডি হচ্ছে। এই কয়দিন ভার্সিটিতে যেতে পারেনি আদ্রিতা। শুরুতেই ভার্সিটির একটা ও ক্লাস করতে পারেনি, তাই আজ একটু বেশি তাড়াহুড়ো করে রেডি হচ্ছে ভার্সিটির জন্য আদ্রিতা। কাঁধে ব্যাগ নিয়ে আয়নায় নিজেকে শেষবার দেখে নিল আদ্রিতা। লাল রঙের একটা থ্রি পিস পরেছে। আজ হাঁটু অব্দি লম্বা চুলগুলো বেনি করে ছেড়ে দিয়েছে, চোখে কাজল, কপালে ছোট একটা টিপ। ব্যাস, এইটুকুতে পরীর মতো লাগছে আদ্রিতাকে। ফর্সা গায়ে লাল রঙের জামাটা বেশ মানিয়েছে। যে কোনো ছেলে এক দেখায় মন হারাতে বাধ্য। আদ্রিতা নিজেকে দেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আদ্রিতা বাইরে আসতেই গেটের সামনে তুর্যকে দেখতে পায়। বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের পরনে ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, চোখে সানগ্লাস, আর চুলগুলো বরাবরের মতো সেট করা। রোদ্দুরের তাপের জন্য ফর্সা মুখটা কেমন লাল হয়ে গেছে। আদ্রিতা দেখলো বেশ বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য। আদ্রিতা কিছুক্ষণ দেখলো তুর্যকে, তারপর দেখেও না, দেখার ভান করে চলে যেতে নিলেই তুর্য শান্ত কণ্ঠে ডেকে উঠল, আদ্রি এদিকে আয়। আদ্রিতা আর না গিয়ে পারল না। তুর্যের এই শান্ত কণ্ঠের ডাক যে আদ্রিতার পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। আদ্রিতা গুটি গুটি পায়ে দাঁড়ালো তুর্যের সামনে। তুর্য বাইকে উঠে আদ্রিতার উদ্দেশ্যে বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন, বাইকে উঠ। আদ্রিতা অবাক হয়ে তাকিয়ে রইল তুর্যের দিকে। ওকে বাইকে করে নিয়ে যাবে বলছে। ও কি স্বপ্ন দেখছে নাকি সত্যি? আদ্রিতা নিজের হাতে একটা চিমটি কাটছে। না, এটা সত্যি, স্বপ্ন নয়। আমাকে পরেও দেখতে পাবি, আগে বাইকে উঠ। রোদ্দুরের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আদ্রিতা একটু এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করে বলল, না মানে ভাইয়া, আমি তোমার বাইকে উঠব না, পাশের বাসার আন্টিকে উঠতে বলছি। ইডিয়েট, তুই উঠবি নাকি আমি চলে যাব? আদ্রিতা মাথা নাড়িয়ে বলল, না না ভাইয়া, আমি উঠছি। বলেই বাইকে তুর্যের পিছন চেপে বসলো আদ্রিতা। তুর্য নিজের হেলমেটটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বলল, পরে নে, তোর সেফটির জন্য। আদ্রিতা তুর্যর হাত থেকে হেলমেটটা নিয়ে মাথায় পড়তে পড়তে বলল, এটা আমাকে দিয়ে দিলে তুমি কি পড়বে ভাইয়া? আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, চিন্তা করার সময় সামনে পড়ে আছে। আর আগে তো দুটো লাগতো না, তাই সাথে রাখিনি, কিন্তু এবার থেকে রাখবো। আমি বাইক চালাবো, ধরে বস। আদ্রিতার কথা না বাড়িয়ে তুর্যকে ভালো করে জড়িয়ে ধরল। সাফাদ, আকাশ, নিহা আর তুলিকা সবাই ভার্সিটির ক্যান্টিনে গোল হয়ে বসে আছে। আকাশ খাচ্ছে আর নিহা, তুলিকা, সাফাদ গল্প করছে। নিহা সাফাদের দিকে তাকিয়ে সাফাদকে জিজ্ঞাসা করলো, সাফাদ, তুর্যের কি খবর রে? ভার্সিটিতে আসছে না, আর আদ্রিতাও তো ভার্সিটিতে আসছে না। ওই দিনের পরে আবার কি কিছু হয়েছে? সবাই জানে তুর্য আর আদ্রিতা কাজিন। সাফাদ নখ কামড়াতে কামড়াতে বলল, কে জানে আর কিছু হয়েছে কিনা। সবাই তো চিনিস তুর্যকে না? আমাকে বেস্ট ফ্রেন্ড বললেও ওর কোনো কথা তেমন শেয়ার করে না আমাকে। তবে আমি যেটুকু জানি, আজ ওর ভার্সিটিতে আসবে। তুলিকা বলে উঠল, সত্যি? তাহলে আজকে আদ্রিতার সাথে দেখা করতে হবে। আমাদের সবাইকে ওর কাছে সরি বলে নেওয়া উচিত, তাই না? নেহা ফোনে কিছু একটা করতে করতে বলল, সেটা তো চেতেই হবে। আমার না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি, সেটার জন্য তো ক্ষমা চেতেই হবে। ভার্সিটির সামনে এসে থামে তুর্যর বাইক। বাইক দাঁড়াতে আদ্রিতা বাইক থেকে নেমে হেলমেট খুলে তুর্যের হাতে দিয়ে আদ্রিতা ভার্সিটির দিকে যেতে যাবে। তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোকে আমি যেতে বলছি। আদ্রিতা না গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ল। তুর্যর দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, না, তাহলে তুই চলে যাচ্ছিস যে? আমি তোকে কিছু কথা বলছি, মন দিয়ে শোন। ভার্সিটির কেউ যদি উল্টা পাল্টা কোনো কিছু করতে বলে, তাহলে বোকার মতো সেটা করবি না। হয় তাকে না করে দিবি, আর যদি সেটা না পারিস আমাকে কল দিবি। আর হ্যাঁ, ভুলেও কোনো ছেলের সাথে কথা বলবি না, বুঝেছিস? ক্লাস শেষ হলে এখানে এসে আমার জন্য অপেক্ষা করবি, আমি তোকে বাড়ি নিয়ে যাব। আদ্রিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তুর্য বিরক্ত কণ্ঠে বলল, কি মাথা নাড়াচ্ছিস, মুখ নেই তোর? আদ্রিতা মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, জি, সব বুঝতে পেরেছি, আর সব মনেও থাকবে ভাইয়া। আচ্ছা, তুই ভার্সিটির ভিতরে যা, আমার একটু কাজ আছে। বলেই তুর্য বাইক নিয়ে একটানে বেরিয়ে গেল আদ্রিতার সামনে দিয়ে। আদ্রিতা তুর্য যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, তুমি এমন কেন ভাইয়া? তোমাকে আমি এতগুলো বছর চিনেও চিনতে পারলাম না। বলেই ভার্সিটির ভিতর চলে গেল আদ্রিতা। সবার গল্পের মাঝে তুলিকা দেখতে পায় আদ্রিতা ক্যান্টিনের পাশ দিয়ে ক্লাসের দিকে যাচ্ছে। তুলিকা গলা ছেড়ে ডেকে উঠল, এই আদ্রিতা, এদিকে এসো। আদ্রিতা নিজের নাম কারো মুখে শুনে আসে। পাশে দেখলো, দেখতে দেখতে পেল নিহা, তুলিকা, আকাশ আর সাফাতকে। সবাই ওর দিকে তাকিয়ে আছে, আর তুলিকা ডাকছে, আদ্রিতা। আস্তে আস্তে এগিয়ে এলো ওর দিকে। আদ্রিতা গিয়ে সবাইকে সালাম দিয়ে বলল, কেমন আছো তোমরা সবাই ভাইয়া আপুরা? সবাই একসাথে বলে উঠল, ভালো। নিহা আদ্রিতার হাত ধরে মিষ্টি হেসে বলল, তুমি কেমন আছো আদ্রিতা? আলহামদুলিল্লাহ, ভালো আপু। সাফাত অনুশোচনা সুরে বলল, সরি আদ্রিতা, আমি বুঝতে পারিনি ওই দিন ওরকম কিছু হতে পারে। আমি শুধুমাত্র মজা করে বলেছিলাম, সরি। নিহা, তুলিকা আর আকাশ সরি বলল আদ্রিতাকে।
আরে কি করছো কি তোমরা? এইভাবে সরি কেন বলছো? আর সাফাত ভাইয়া তুমি না বুঝতে পেরে করে ফেলেছিলে, তার জন্য আমি কিছু মনে করিনি। প্লিজ আপু ভাইয়া, তোমরা এইভাবে আমার কাছে ক্ষমা চেও না। আমি তোমাদের থেকে ছোট। সরি বলে তোমরা আমাকে আল্লাহর কাছে অপরাধী বানিয়ে নিও না। আমি সত্যি বলছি, আমি কিছু মনে করিনি। আকাশ একগাল হেসে আদ্রিতাকে বলল, আমি জানতাম তোমার মতো মিষ্টি মেয়ে আমাদের উপর কোনো দিনও রাগ করতেই পারে না। তুমি খুব মিষ্টি, একদম টমেটোর মতো টসটসে। যা বলেছিস, যেটুকু বলেছিস সেখানেই থেমে যা। এর থেকে বেশি কিছু বলিস না, তাহলে আবার আমার মুখ আর হাত দুটোই কথা বলবে। যে আমার হাত ভাঁজ করতে করতে কথাগুলো আকাশের উদ্দেশ্যে বলতে বলতে সবার দিকে এগিয়ে আসলো তুর্য। তুর্য আদ্রিতার দিকে তাকিয়ে বলল, তোর ক্লাস নেই? এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আদ্রিতা মাথা নিচু করে বলল, হ্যাঁ আছে বলেই আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে নিজের ক্লাসরুমের দিকে চলে গেল। নিহা আদ্রিতার যাওয়ার দিকে তাকিয়ে বলল, কি মিষ্টি আর নিষ্পাপ চেহারা মেয়েটার, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আদ্রিতার যে বর হবে সে অনেক লাকি হবে ওর মতো মিষ্টি একটা বউ পেয়ে। তুর্য নিহার কথা শুনে ঘাড় কাত করে আদ্রিতার যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসল। আদ্রিতা বসে আছে একা একা, এখনো ক্লাস শুরু হয়নি। আদ্রিতার কোনো বান্ধবী ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, তাই আদ্রিতাকে একা একা বসতে হয়েছে। এই হায়, তুমি আমাদের সাথে পড়ো? আদ্রিতা দেখলো ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটো ওকে জিজ্ঞাসা করছে। আদ্রিতা মৃদু হেসে বলল, জি হ্যাঁ। ও, তুমি খুব মিষ্টি দেখতে, তুমি আমাদের সাথে পড়ো। তাহলে এতদিন ভার্সিটিতে আসোনি কেন? আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তাই আর কি। ও আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ড নেই? হ্যাঁ আছে, কিন্তু তারা এই ভার্সিটিতে ভর্তি হয়নি, তাই এখানে কোনো ফ্রেন্ড নাই। মেয়ে দুটো আদ্রিতার পাশে বসতে বসতে বলল, কে বলেছে নেই? আজ থেকে আমরা তোমার ফ্রেন্ড। আমার নাম হিয়া। আরও রিয়া। আর তোমার নাম কি? আমার নাম আয়াত মির্জা আদ্রিতা। সবাই আদ্রিতা বলে ডাকে। তোমরাও আদ্রিতা ডেকো? হিয়া বলে উঠল। হ্যাঁ ডাকবো, কিন্তু তুমি বলছো কেন তুমি করে? তুই করে বলো, বন্ধু না আমরা, তুই বলে ডাকবা। বন্ধুত্বের সম্পর্কে কোনো তুমি আপনি সরি থাকবে না, আগের থেকে বলে দিলাম। রিয়াও একই কথা বলল। হ্যাঁ রিয়া ঠিক কথা বলেছে বুঝছিস? আদ্রিতা হ্যাঁ বলল। আদ্রিতা বুঝলো এরা দুজনে খুব কথা বলে। আদ্রিতা ওদের কথা শুনছে, টুকটাক নিজেও কথা বলছে। এই করতে করতে ওদের সব কটা ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ হতেই আদ্রিতা তুর্যের বলা জায়গায় গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো তুর্যের জন্য। এমন সময় মার্চ মাসের এখন সময়ে প্রথমটা, যেটাকে বসন্তকাল বলা হয়। মার্চ মাস তবুও যেন গরমে মানুষ একদম ঝলসে যাচ্ছে। দিনে অসহ্য গরম, আর বিকেল থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবু সব কিছু মিলিয়ে বেশ সুন্দর এই বসন্তকাল। আদ্রিতার ক্লাস শেষ হয় 3টার দিকে, আর এখন বিকাল 4টা বাজে। তবে তুর্যর কোনো খোঁজ নেই। টানা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে বিরক্ত আদ্রিতা। তুর্য ওকে নিতে না আসায় ফোন করলে ফোনও তুলছে না তুর্য। আদ্রিতা একবার ভার্সিটির দিকে তো একবার বাইরের দিকে তাকাচ্ছে। আদ্রিতার রাগে কান্না করতে ইচ্ছে করছে। না পারছে চলে যেতে, না পারছে দাঁড়িয়ে থাকতে। চলে গেলে তুর্য যে কি করবে আল্লাহ মালুম, আর দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করছে তার। আদ্রিতা একবার হাত ঘড়ির দিকে তাকালো, সময় 4:10। আদ্রিতা বিরক্ত নিয়ে বলে উঠল, কি সময়ের জ্ঞান! এখন যদি এই কাজটা আমি করতাম তাহলে এতক্ষণ আমার খবর হয়ে যেত, কিন্তু নিজের বেলায় অন্য নিয়ম। আজ আসুক নিতে, কই একটা কড়া কড়া কথা শুনিয়ে দিব। হুম, বাজে রাগী লোক একটা। আদ্রিতা এসব বলতে বলতে ওর সামনে এসে দাঁড়ালো একটা বাইক। আদ্রিতা দেখলো বাইকটা তুর্য, কিন্তু ছেলেটা কালো শার্ট পরা, মাথায় হেলমেটও দিয়ে। আদ্রিতা ভাবলো এটা তুর্য, আবার মনে মনে বলল, না না এটা তুর্য ভাইয়া না। ভাইয়া তো আসার সময় হোয়াইট শার্ট পরে এসেছিল, আর হেলমেট তো ছিল না। তাহলে কে এটা? আদ্রিতার ভাবনার মাঝে মাথা থেকে হেলমেট খুলে তুর্য বলে উঠল, সরি, আসতে একটু লেট হয়ে গেল। আয় তাড়াতাড়ি, আমার আবার একটা কাজ আছে। আদ্রিতা হাঁ করে তাকিয়ে রইল তুর্যের দিকে। তুর্য আদ্রিতাকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঠাট্টা করে আদ্রিতাকে বলল, এইভাবে দেখিস না, আমার নজর লেগে যাবে। তবু আদ্রিতা বোকার মতো তুর্যের দিকে তাকিয়ে থাকলো। তুর্য আদ্রিতার মুখের সামনে হাত নাড়িয়ে বলল, কি, কোথায় হারিয়ে গেলি? আমাকে কি আজ আরো বেশি সুন্দর লাগছে? আদ্রিতার ঘোর কাটলো। তুর্যর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, না একদম সুন্দর লাগছে না। আসলে সকালে একটা অন্য শার্ট পরেছিলা, আর এখন আর একটা অন্য শার্ট, তাই অবাক হয়েছে আর কি। তুর্য আদ্রিতার কথা শুনে হাসলো। আদ্রিতার চোখে দেখলো সেই হাসি, কি সুন্দর হাসি, যে কেউ এই হাসি থেকে প্রেমে পড়ে যেতে পারে। আদ্রিতার মনে মনে রাগ হলো, ছেলে মানুষ কেন এত সুন্দর হতে হবে? সুন্দর শুধু মেয়েরা হবে, তা না। এ ছেলে সব সৌন্দর্য একা নিয়ে বসে আছে। এই তো কিছুক্ষণ আগে আদ্রিতা এত এত কথা শোনাবে বলে ঠিক করলো, তা তো এই ছেলের হাসি দেখে ভুলে গেছে আদ্রিতা। আদ্রিতাকে আবার ভাবতে দেখে তুর্য বলে উঠল, এই যে ম্যাডাম, আপনার ভাবনা শেষ হলে এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। আদ্রিতা আর না দাঁড়িয়ে উঠে বসলো বাইকে। তুর্য হেলমেট পরে আদ্রিতাকে বলল, এই তোর ব্যাগ আমার কাছে দে, আর তুই আমাকে ভালো করে ধরে বস। বলা যায় না ব্যাগ ধরতে গিয়ে হয়তো তুই নিজেই উল্টে পড়ে যেতে পারিস। আদ্রিতা হেলমেট পরতে পরতে বলল, না ভাইয়া আমি পারবো।
তুর্য ধমক দিয়ে বলল, এই তোকে কিছু বলতে বলেছি আমি? তোকে ব্যাগটা দিতে বললাম, তুই দে। আদ্রিতা আর কিছু করবে ধমক শুনে ব্যাগটা তুর্যের দিকে এগিয়ে দিয়ে ধরে বসলো তুর্যকে। তুর্যর বাইক চলছে সুন্দর একটা রাস্তা দিয়ে। আশেপাশে যতদূর দেখা যাচ্ছে সব সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা। আদ্রিতা হেলমেটের ভিতর দিয়ে আশেপাশের প্রকৃতি অনুভব করতে করতে যাচ্ছে, সাথে বিকেলের ঠান্ডা বাতাস। সবকিছু মিলিয়ে আদ্রিতার খুব ভালো লাগছে। আদ্রিতা মনে মনে ভাবল, এটা তো বাড়িতে যাওয়ার রাস্তা নয়, তাহলে ভাইয়া এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে? কিন্তু প্রশ্নটা আর তুর্যকে করলো না। এমনিতে সবসময় রেগে থাকে, তার উপর যদি প্রশ্ন করা হয় এই অচেনা রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়, সেই ভয়ে আর আদ্রিতা কিছু বলে না। বেশ অনেকটা চলে এসেছে ভার্সিটি থেকে তুর্য আর আদ্রিতা। বাইক চলছে নিজের গতিবেগে। হঠাৎ আদ্রিতা চিৎকার করে বলল, ভাইয়া ভাইয়া বাইক থামাও। আদ্রিতার চিৎকারে সাথে সাথে বাইক থামিয়ে দেয় তুর্য। তারপরে চিন্তিত কণ্ঠে আদ্রিতাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আদ্রি? কোথাও ব্যথা পেয়েছিস? আদ্রিতা হেলমেটের কাছ তুলে বলল, না না ভাইয়া, আমি ব্যথা পাইনি। আদ্রিতা গলার স্বর নরম করে বলল, আসলে ভাইয়া আমি আইসক্রিম খাবো। কি? ইউ আর ম্যাড? এই জন্য তুই এইভাবে চিৎকার করলি? হিডিয়েট! আর এখন কোনো আইসক্রিম খাওয়া হবে না। ওয়েদারের অবস্থা ভালো না, এখন আইসক্রিম খেলে ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। তাই চুপচাপ থাকবি। এখন আমরা বাড়ি যাব। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না। আর একটা কথা বললে এখানে নামিয়ে দিয়ে চলে যাব। ব্যাস। আদ্রিতার মুখ বন্ধ। তুর্য আবার বাইক চালাতে শুরু করলো। আদ্রিতা মুখ ফুলিয়ে বসে আছে, পিছনে মনে মনে হাজারটা গালি দিচ্ছে তুর্যকে। আইসক্রিম খেলে নাকি ঠান্ডা লেগে জ্বর আসবে। তা আমার জ্বর আসবে, তাতে তোমার কি? আমি 100 বার আইসক্রিম খাবো। বজ্জাত লোক কোথাকার। কথাগুলো মনে মনে বলল আদ্রিতা। মুখে বলার তো সাহস নেই, তাই মনে মনে বলেই খুশি হচ্ছে আদ্রিতা। তুর্যের বাইক এসে থামে মির্জা বাড়ির গেটের সামনে। বাইক থামতেই আদ্রিতা নেমে হেলমেট খুলে তুর্যর কাছ থেকে এক প্রকার ব্যাগটা নিয়ে মুখ ফুলিয়ে বাড়ির ভিতর চলে গেল। তুর্য আদ্রিতার যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, তুমি রাগিনী আমার বসন্তের এক ফালি সুখ। স্যার, আজ আপনার আর অনয় স্যারের একসাথে একটা মিটিং অ্যাটেন্ড করার আছে সন্ধ্যা 6টার সময়। তুর্য মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছিল। তার মধ্যে তুর্যের ম্যানেজার এসে কথাগুলো বলল তুর্যকে। তুর্য হাতের ফাইলটা রেখে দিয়ে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলল, ওকে, তুমি মিটিংয়ের ব্যবস্থা করো, আমি আর অয়ন চলে যাব। ওকে স্যার বলেই ম্যানেজার চলে গেল। তুর্য আর অয়ন একই সাথে পড়াশোনা করে, আর পড়াশোনার মাঝে নিজেদের বিজনেসও দেখাশোনা করে। আশরাফ মির্জা এক সব দিক থেকে সামলে উঠতে পারে না, তাই বাধ্য হয়ে তুর্য আর অয়নকে সব সামলাতে হয়। তুর্য ল্যাপটপে মিটিংয়ের ইনফরমেশনগুলো চেক করছিল, তখনই অয়ন ছুটে এসে তুর্যর কেবিনে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, তুর্য ভাই, আমি না আজকের মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। তুই একটু সব দেখে নিস। আর তুই মিটিং করা মানে সব ঠিক থাকবে, ওখানে আর আমাকে লাগবে না। তুর্য ল্যাপটপের থেকে চোখ সরিয়ে অয়নের দিকে চাইল, তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন, নিহাকে নিয়ে ঘুরতে যাবি? তুর্যের কথা শুনে অয়নের কাশি শুরু হয়ে গেল। অয়ন কোনো রকমের জল খেয়ে কাশি বন্ধ করে বলল, মানে ওই আর কি, নিহা আমার ওপর খুব রেগে আছে। কাজের চাপে ওর সাথে অনেকদিন দেখা করতে পারিনি। আজকে না গেলে শিওর ও আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। প্লিজ আজকে দিনটা শুধুমাত্র। তুর্য মুখটা গম্ভীর করে শক্ত কণ্ঠে বলল, আচ্ছা যেতে পারিস, তবে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? তুর্য কিছু চকলেট বের করে টেবিলের উপর রেখে দিয়ে বলল, এগুলো আদ্রিতাকে দিতে হবে। অয়ন একগাল হেসে বলল, ও এই ব্যাপার, ঠিক আছে দিয়ে দেবো, বলেই চকলেট টেবিলের উপর থেকে নিয়ে গেল। আমিও জানি তুই দিতে পারবি, কিন্তু আদ্রিতাকে না বলে এগুলো দিতে হবে। মানে চুপি চুপি ও রুমে এগুলো দিয়ে আসবি তুই। ওকে, নো চিন্তা, সব হয়ে যাবে। তাহলে আমি এখন যাই, বলেই কেবিন থেকে বেরিয়ে গেল অয়ন। হ্যালো আনিকা, আমি আদ্রিতা বলছি। বাবা, এতদিন পরে এই বান্ধবীর কথা মনে পড়লো? নতুন বান্ধবী পেয়ে তো আমাকে একদম ভুলে গেছিস। না, তোকে কি আমি ভুলতে পারি? বলে সে। আমার স্কুল জীবনের একমাত্র বান্ধবী তুই। বুঝেছি। তারপরে বল, কেমন আছিস? আর তোর তুর্য ভাইকে নিজের মনের কথা বলেছিস, নাকি এখনো সেই আগের মতোই চলছে? আদ্রিতা ছাদের উপরে একটা দোলনায় বসতে বসতে ফোনের ওপাশে আনিকাকে বলল, আমি ভালো আছি। না রে, এখনো ভাইয়াকে আমি বলতে পারিনি যে আমি ভাইয়া ভালোবাসি। আসলে আমি না ভাইয়াকে বুঝতে পারি না। কিছু কিছু সময় ভাইয়ার ব্যবহার থেকে মনে হয় ভাইয়াও আমাকে ভালোবাসে, আবার কিছু কিছু ব্যবহারের জন্য মনে হয় ভাইয়া আমাকে একদম দেখতে পারে না। এই জন্য তো আমি বুঝতে পারি না আমি কি করব। হুম, বুঝলাম। বিষয়টা ভীষণ কঠিন। আচ্ছা নিজেকে একটু সময় দে। কিছুদিন যাক, দেখ তুর্য ভাইয়া কিছু বলে কিনা। তারপর না হয় তুই বলে দিস। আচ্ছা আদ্রিতা, আমি এখন রাখছি, একটু কাজ আছে রে। আচ্ছা, বলেই আদ্রিতা ফোনটা কেটে দিল। তারপর তুর্যের সাথে বাইকে করে আসার ঘটনা মনে করে। আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, বুঝতে পারি না তোমায়। কি ভীষণ কঠিন তোমায় বোঝা প্রেম পুরুষ। ভালোবাসা এমন একটা মায়া, যে মায়ায় পড়লে সহজে কেউ বের হতে পারে না, শুধুমাত্র নিজের সবটা দিয়ে ভালোবাসে। ভালোবাসার মানুষটাকে আগলে রাখে নিজের কাছে। ভালোবাসা সুন্দর, ভালোবাসা পবিত্র,
শুধু মানুষটা সঠিক হলে ভালোবাসায় আছে এক ফালি সুখ। আদ্রিতা বসে আছে ছাদে। পরিবেশটা বেশ সুন্দর এবং শান্ত। শহর জুড়ে নেমে এসেছে সন্ধ্যা। আদ্রিতার মনটা আজ খুব ভালো। আজ যে তুর্য ভাইয়া নিজে থেকে বাইকে নিয়েছে ওকে, আবার ঘুরতেও নিয়ে গেছে। আইসক্রিম খাওয়ায়নি বলে যেমন রাগ আছে তুর্যের উপর, তেমন তার থেকেও বেশি আছে ভালো লাগা আদ্রিতার তুর্যের উপর। আদ্রিতা আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গাইল, তুই হাসলি যখন তোরই হলো এই মন, তুই ছুলি যখন তোরই হলো এই মন। আদ্রিতার ছাদে আরও কিছুক্ষণ বসে থেকে নিচে নেমে এলো। আদ্রিতাকে সন্ধ্যাবেলায় ছাদ থেকে নিচে নামতে দেখে আমেনা মির্জা বলে উঠল, কিরে মামুনি, এই সন্ধ্যাবেলায় ছাদে কি করছিলিস? আদ্রিতা আমেনা মির্জার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, কিছু না মামুনি, এমনি সন্ধ্যাবেলায় রুমে থাকতে ভালো লাগছিল না, তাই একটু সন্ধ্যাবেলায় পরিবেশটা দেখতে গিয়েছিলাম ছাদে। আমেনা মির্জা আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাই তা এত তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় পরিবেশ দেখা হয়ে গেল? সবে তো সন্ধ্যা নামলো, আর কিছুক্ষণ নয় থাকতে পারতিস ছাদে। আদ্রিতা আমেনা মির্জাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, থাকতে তো ইচ্ছা করছিল মামুনি, কিন্তু অনেক পড়া জমে গেছে যে এতদিন ভার্সিটি যেতে পারেনি। সেই সব পড়াগুলো আমি নিয়ে এসেছি আজ, সেগুলো সব আস্তে আস্তে শেষ করতে হবে, তাই এখন পড়তে বসবো আমি। ও, তা বেশ ভালো করেছিস, পড়া বেশি জমিয়ে রাখতে নেই, যা তুই তাহলে পড়তে বস। আদ্রিতা মাথা নাড়ালে, যার অর্থ হ্যাঁ। তারপর আমেনা মির্জার কাছ থেকে নিজের রুমে চলে গেল আদ্রিতা। আদ্রিতা রুমে এসে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল অনেকগুলো চকলেট রাখা আছে। আদ্রিতা চকলেটগুলো হাতে নিয়ে ভাবল, এইগুলো এখানে কে রাখলো? চকলেটের প্যাকেটগুলো আবার বিছানায় রেখে সবকটা প্যাকেট একটু ভালো করে দেখতেই দেখতে পেল একটা চকলেটের প্যাকেটের গায়ে নীল রঙের চিরকুট টাইপের কিছু আঠা দিয়ে মারা আছে। আদ্রিতা আস্তে করে চিরকুটটা চকলেটের গায়ের থেকে নিয়ে খুলে দেখল সেখানে কি লেখা আছে। চিরকুটের ভিতরে খুব সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা আছে, ওই সময় আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে জ্বর চলে আসবে, তা তো তুই আর আমার কথা শুনবি না, উল্টো আমার উপর রাগ করে গাল ফুলিয়ে থাকবি। তাই এই চকলেটগুলো পাঠালাম। জানি বেশি চকলেট খাওয়া ভালো না, তাও আজ তো একটা চকলেটের জন্য এই অল্প কিছু চকলেট কোনো ব্যাপার না। ইতি তোর তুর্য ভাই। দাদিদা চিঠিটা পড়ে আনমনে হেসে উঠল। চিঠিটা উপর একটা চুমু খেয়ে সেটা আবার আগের মতো ভাঁজ করে নিজের আলমারির মধ্যে খুব যত্ন করে তুলে রাখলো। তারপর একটা চকলেট খুলে একটুখানি মুখের মধ্যে নিয়ে বিড়বিড় বলে উঠল, তোমার দিয়েও প্রথম চিঠি দুর্য ভাইয়া, আমার কাছে বসন্তের শিমুল ফুলের মতো প্রিয়। তোমার দেওয়া প্রথম চিঠি দুর্য ভাইয়া, আমার কাছে বসন্তের শিমুল ফুলের মতো প্রিয়। অয়না নিহার সামনাসামনি বসে আছে একটা কফি শপে। অয়নার চোখে দেখছে নিহাকে। নিহাকে দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে অয়নের উপর। নিহা অয়নকে এমন আচরণে আর চোখে দেখতে দেখে রাগে চোখে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি হচ্ছে কি? আমি কি তোমাকে আমার দিকে তাকাতে বারণ করেছি? করিনি তো, তাহলে এইভাবে আর চোখে দেখছো কেন? অয়ন এবার সরাসরি চাইল নিহার দিকে। নিহার আর অয়নের চোখাচোখি হলো। বেশ কিছু সময় দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। একে অপরের চোখের ভাষা বোঝার চেষ্টা করল বোধ হয়। নিয়া বেশিক্ষণ অয়নের দিকে তাকিয়ে থাকতে পারল না, অন্যদিকে চোখ সরিয়ে নিল। অয়ন বুঝল প্রিয়সীর অভিমান, তাই অয়ন আস্তে করে টেবিলের উপর রাখা নিহার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে নিল। নিহার সাথে সাথে চাইল অয়নের দিকে, তো একবার অয়নের ধরে থাকা ওর হাতের দিকে নিজের হাত অয়নের হাতের থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি হচ্ছে কি? এটা পাবলিক প্লেস, এইভাবে হাত ধরছো কেন? অয়ন ঠোঁট এলিয়ে হাসল। তারপর হাতের বাঁধন আরেকটি শক্ত করে নিয়ার দিকে তাকিয়ে বলল, ছাড়বো বলে তো আর তোমার হাত দুটো ধরিনি। পাবলিক প্লেসে হোক আর যাই হোক, আমি আমার প্রিয়সীর আমার হুবুবের হাত ধরেছি, তাতে কে কি বলবে? আর কেউ কিছু বললেই বা কি, আমি তোমার হাত দুটো এত সহজে ছাড়বো না মিস। নিয়া এবার কেঁদে দিলে, এমন ভালোবাসার মানুষটা যে শুধু তার ভাবতেই অবাক লাগে। এই তো কাজের জন্য অয়ন ভার্সিটি যায়নি, নিহার সাথে ঠিক মতো যোগাযোগ করেনি, এতেই যেন হাঁপিয়ে উঠেছিল নেহা। নেহা নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অয়ন বাধা দিচ্ছে না, যা কষ্ট অভিমান আছে সব বেরিয়ে যাওয়াই ভালো। অয়ন খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সামনে বসে থাকা তার প্রিয়সীকে। বেশ সুন্দরী মিষ্টি চেহারা নেহার, সাথে বেশ স্মার্টও। কান্না করার ফলে ঠোঁটগুলো বারবার কেঁপে উঠছে নেহা। অয়ন সাথে সাথে চোখ সরিয়ে নিল নেহার থেকে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে নিহা আকাশ তুলিকার সাবাদের সাথে বন্ধুত্ব হয়েছিল অয়ন আর দুর্জর। সেখান থেকে নিহার অয়ন ভালো লাগা শুরু, ভালো লাগার থেকে ভালোবাসা। সে থেকেই আজ প্রায় 3 বছর ওদের সম্পর্কের। বেশ অনেকক্ষণ পর কান্না কমল নিহার। নিহার কান্না থামতেই অয়ন একগাল হেসে বলল, তো মিস বলুন, আপনার কান্না কেমন হলো? শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? নিহার নাক টানতে টানতে বলল, না আমার কান্না শেষ হয়নি, এখনো অনেক অনেক আছে, তবে এখন আর কাঁদতে ইচ্ছে করছে না। তুমি জানো অয়ন, তুমি ভার্সিটিতে না আসায়, আমার সাথে যোগাযোগ কমিয়ে দেওয়ায় আমি কতটা ভয় পেয়েছিলাম, তোমাকে হারিয়ে ফেলার ভয়ে।
তোমাকে হারিয়ে ফেলার ভয়, কষ্ট আমাকে ভেতর ভেতর শেষ করে দিচ্ছিল। তবু আমি কাউকে বোঝাতে পারতাম না কিছুই, আর না কিছু বলতে পারতাম। পাগলি মেয়ে, এই সামান্য কারণে তুমি কান্নাকাটি করছিলে, মন খারাপ করছিলে? তুমি তো জানো পড়াশোনার পাশাপাশি আমাকে আর তুর্যকে বিজনেসটাও সামলাতে হয়। চাচু সব দিক থেকে একা সামলাতে পারে না, আর তুমি তো তুর্যকে চেনো। ওর মতো মর্জি মতোই চলে, যখন ইচ্ছা হয় অফিসে যায়, যখন ইচ্ছা হয় না তখন যায় না। তাই একটু কাজের চাপ বেশি পড়ে যায় আমার উপর। সবটা শেষ করে সময় হয়ে ওঠে না ঠিকমতো ভার্সিটিতে যাওয়ার। অয়ন নেহার হাত ছেড়ে দিয়ে নিজের এক কান ধরে বলল, কিন্তু আমি আজকে তোমাকে কথা দিচ্ছি, আমি যত ব্যস্ত থাকি না কেন তোমার সাথে টাইমলি কথা বলবো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আই প্রমিস। দিহা এবার ফিক করে এসে দিল। তারপর অয়নের হাত ধরে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি তোমাকে। সময় রাত 10টা বেজে 5 মিনিট। মির্জাবাড়ির সবাই একসাথে ডিনার করতে বসেছে ডাইনিংয়ে। তুর্য, অনয় পাশাপাশি বসেছে। তুর্যর সামনে চেয়ারে বসেছে আদ্রিতা। আমেনা মির্জা আর আশরাফ মির্জা বসেছে পাশাপাশি, যে যার মতো খাচ্ছে। তুর্যকে আজ ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসতে দেখে প্রথমে বেশ অবাক হয়েছিল আদ্রিতা, কারণ তুর্য কোনোদিন সবার সাথে খেতে বসে না। এমনকি তুর্য তো এই সময় বাড়িতেই থাকে না। তবে আদিতা অবাক হলেও মনে মনে বেশ খুশি হয়েছে। খেতে খেতে হঠাৎ আশরাফ মির্জা তুর্যকে উদ্দেশ্য করে বলল, তুর্য, আমি চাইছি তোমার আর অয়নের পড়া শেষ হলে তোমাদের দুজন আমাদের কোম্পানিতে পার্মানেন্ট জয়েন করবে। আদ্রিতা চাচির কথা শুনে তুর্যর দিকে তাকালেও তুর্য কি বলে শোনার জন্য। তুর্য আগে থেকেই আদ্রিতার দিকে তাকিয়েছিল বিধায় দুজনার চোখাচোখি হয়ে গেল। তুর্যর চোখে চোখ পড়তেই আদ্রিতা নিচে চোখ নামিয়ে নিল। তুর্য বাবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি যে তোমার কোম্পানিতে বসতে ইচ্ছুক, এটা তোমাকে কে বললো বাবা? আমি পড়াশোনা শেষ করে আমার যা ভালো লাগবে আমি সেটাই করব। তাই নিজের ইচ্ছাটা একদম আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। বলেই তুর্য টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে যেতে যেতে আদ্রিতাকে বলল, আদ্রি, আমার জন্য 1 কাপ কফি করে নিয়ে আয় আমার রুমে। আদ্রিতা তাকালো তুর্যের যাওয়ার দিকে। আর কি, এখন হাত ধুয়ে কফি বানিয়ে নিয়ে যেতে হবে ওকে? আশরাফ মির্জা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলে যে তার ছোট থেকেই এমন, নিজের মন যা চাইবে তাই করবে, কেউ কখনো জোর করে ওকে দিয়ে কিছু করতে পারে না। অয়ন আশরাফ মির্জার মনের অবস্থা বুঝতে পেরে বলল, চাচু তুমি কিছু ভেবো না, আমি কথা বলবো তুর্যের সাথে। আদ্রিতা কফি বানিয়ে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে তুর্যের রুমের সামনে। ঢুকবে কি ঢুকবে না ভাবছে। অনেক ভেবে রুমের দরজার সামান্য ধাক্কা দিয়ে বলল, ভাইয়া আসবো? ভিতর থেকে তুর্য কণ্ঠ শোনা গেল, আয়। আদ্রিতার সাথে সাথে রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। কিন্তু তুর্য কোথায়? আদ্রিতা ভাবলো তুর্য ওয়াশরুমে, তাই কফির মগ নিয়ে অপেক্ষা করতে লাগলো তুর্যের জন্য। তখনই ব্যালকনি থেকে তুর্য গলা ছেড়ে বলল, আদ্রি, আমি ব্যালকনিতে, এইদিকে আয়। আদ্রিতা কফির মগটা ভালো করে ধরে নিয়ে পা বাড়ালো ব্যালকনির দিকে। তুর্য ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে দৃষ্টির সামনের দিকে। ব্যালকনিতে কৃত্রিম আলোগুলো সব বন্ধ করা। চাঁদের আলো এসে আলো ছড়াচ্ছে সারা ব্যালকনিময়ের সাথে। বসন্তে মিষ্টি শীতল করা বাতাস। বাতাসের কারণে তীব্রভাবে আদ্রিতার নাকে এসে লাগলো তুর্য পারফিউমের গন্ধ। ঝুঁই ফুলের গন্ধ, পারফিউমটার আদ্রিতার বেশ ভালো লাগে গন্ধটা। তুর্য আশেপাশে থাকলে গন্ধটা বেশি করে পায় আদ্রিতা। আদ্রিতা গিয়ে দাঁড়ালো তুর্যর পাশে, তবে কিছুটা দূরত্ব রেখে। তারপর কফির মগটা তুর্যকে দিকে এগিয়ে দিয়ে আসতে করে বলে উঠল আদ্রিতা, ভাইয়া তোমার কফি। তুর্য আদ্রিতার দিকে না তাকিয়ে হাত বাড়িয়ে কফির মগটা নিল আদ্রিতার হাত থেকে। আদ্রিতা কফি দিয়ে চলে আসতে নিলেই তুর্য ডেকে বলল, আদ্রি, চলে যাস না, কিছুক্ষণ থাক আমার সাথে। আদ্রিতা আর কি দাঁড়িয়ে যায় ওখানে। ওরও যে ভালো লাগে তুর্যের আশেপাশে সব সময় থাকতে, তুর্যর সাথে সময় কাটাতে। তুর্য কফি খাচ্ছে। বেশ কিছুক্ষণ নীরবতা চলল দুজনের মধ্যে। ওদের দুজনের মতো পরিবেশও খুব শান্ত নীরব আজ। তুর্য নীরবতা ভেঙে বলে উঠল, আচ্ছা আদ্রি, তোর কাছে ভালোবাসা মানে কি? তুর্য এমন প্রশ্নের চমকালো আদ্রিতা। তুর্য পানি চাইল, বোঝার চেষ্টা করলো তুর্যর মনে কি চলছে, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হলো আদ্রিতা। তুর্য আর একটু কাছে গিয়ে দাঁড়ালো আদ্রিতা। নিজেও ব্যালকনির রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভালোবাসা বলতে বুঝি একে অপরকে সম্মান করা, সারা জীবনে একে অপরের পাশে থাকা, আর যে কোনো পরিস্থিতিতে একে অপরকে বিশ্বাস করা। ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি, যেটা পৃথিবীর আর অন্য কিছুতে নেই। তুর্য ঠোঁটেলিয়ে হাসলো তার রাগিনীর ভালোবাসার বর্ণনা শুনে। তুর্য মগের অবশিষ্ট কফিটুকু খেয়ে খালি মগটা আদ্রিতার হাতে ধরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, আমার কাছে ভালোবাসা মানে কি জানিস? ভালোবেসে দুজন দুজনেরই হৃদয় স্পর্শ করা। আমার কাছে ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে স্পর্শ না করে চোখের দিকে তাকিয়ে থেকে তাকে অনুভব করা, প্রতিটি বসন্তের মতো তাকে নিজের সাথে জড়িয়ে নেওয়া। আমার কাছে ভালোবাসা মানে পবিত্রতা, যাকে নিজের করে নিলে সেখানে শুধু পবিত্রতায় থাকবে। বুঝলি কিছু? আদ্রিতা বুঝলো না কিছু, কিন্তু কিছু একটা মনে করে চট করে চাইলো তুর্যের থেকে।
হঠাৎই প্রশ্ন করে বসল, তুমি কাউকে ভালোবাসো তুর্য ভাইয়া? তুমি কাউকে ভালোবাসো তুর্য ভাইয়া? প্রশ্নটা করে উত্তরের আশায় আদ্রিতা তাকিয়ে আছে তুর্যের দিকে। আদ্রিতার করা প্রশ্নে তুর্যর ভিতর কোনো ভাবান্তর হলো না। তুর্য গাছাড়া ভাব নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তুর্যর এমন গাছাড়া ভাব দেখে আদ্রিতার মনটা আরো ছটফট করে উঠল তুর্য থেকে উত্তরটা শোনার জন্য। আদ্রিতা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে তার আগে তুর্য গম্ভীর কণ্ঠে আদ্রিতাকে বলে উঠল, তোকে কেন বলবো আমি কাউকে ভালোবাসি কিনা? তুই এখন আমার রুম থেকে যা, অনেক রাত হয়ে গেছে। আদ্রিতা গেল না, ঠাঁই সেভাবে দাঁড়িয়ে রইল। তুর্য আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু চিৎকার করে বলল, তুই এখনো দাঁড়িয়ে আছিস? জাস্ট 1 মিনিট, তার মধ্যে তুই আমার রুম থেকে বেরিয়ে যাবি। নাও গো। আদ্রিতা আর দাঁড়ানো না, এক প্রকার ছুটে বেরিয়ে গেল রুম থেকে। আদ্রিতা বেরিয়ে যেতেই সিগারেট বের করে সিগারেট ধরালো তুর্য। এখন যে ওর মন আদ্রিতাকে চায়, খুব করে চায়, কিন্তু আদ্রিতা যে এখনো তুর্যের অধিকারের বাইরে। তাই তো নিকোটিনের ধোঁয়ায় নিজেকে পুড়িয়ে মনটা শান্ত করার বৃথা চেষ্টা করছে তুর্য। আদ্রিতা তুর্যের রুম থেকে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে দরজার সামনে বসে পড়ল। আদ্রিতার মস্তিষ্ক জানান দিল তুর্য ওকে অপমান করছে। ছোট্ট মনটা কেমন ছটপট করে উঠল প্রিয় মানুষটাকে কাছ থেকে ভালোবাসি শোনার জন্য। মস্তিষ্ক বারবার প্রশ্ন করছে তুর্য কেন কোনো উত্তর দিল না। আদ্রিতা মাথা নিচু করে ঢুকরে কেঁদে উঠল, কেন আমাকে কষ্ট দাও ভাইয়া, আমি যে ভালোবাসি তোমাকে। আদ্রিতা মন দিয়ে ক্লাস করছে। পাশ থেকে হিয়া আর রিয়া একভাবে বিরক্ত করার চেষ্টা করছে আদ্রিতাকে, কিন্তু ওদের চেষ্টা জল ঢেলে দিয়ে মন দিয়ে স্যার কথা শুনছে আদ্রিতা। ক্লাসের মাঝে ওদের ক্লাস রুমে আসে প্রিন্সিপাল স্যার আর ফাইনাল ইয়ারের থেকে কিছু ছেলে মেয়ে, তার মধ্যে তুর্য, অয়ন, নিহা, তুলিকা, সাফা থাকার সাথে আরও কিছু ছেলে মেয়ে। আদ্রিতা তুর্যকে দেখে সাথে তুর্যর দিকে থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। তুর্যের চোখ সেটা এড়ালো না। আদ্রিতার দিকে রাগে চোখে তাকিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। মাঝে কেটে গেছে 10 দিন। আদ্রিতার ভার্সিটির জীবন বেশ ভালোই চলছে, তবে তুর্যর সাথে আর আগের মতো আগ বাড়িয়ে কথা বলেন না আদ্রিতা। সেদিনের ঘটনায় আদ্রিতা বুঝেছে ওর তুর্য ভাইয়া ওকে পছন্দ করে না। তুর্য কথা বলতে আসলেও আদ্রিতা তুর্যকে এড়িয়ে চলে। আদ্রিতার ভাবনার মাঝে প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্যে বলে উঠল, হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই জানো প্রত্যেক বছর ফার্স্ট ইয়ারদের নিয়ে ভার্সিটিতে একটা নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়। এই বছরও হবে। তার সাথে এবছর আরও একটা অনুষ্ঠান হবে, সেটা হলো এই বছর নবীনবরণ অনুষ্ঠানের সাথে বসন্ত উৎসব হবে। এটুকু বলতেই পুরো ক্লাস আনন্দে হৈ হৈ করে উঠল। প্রিন্সিপাল সবাইকে শান্ত হতে বলে আবার বলল, তো এই অনুষ্ঠানের দায়িত্বে প্রতি বছরের মতো এবারও ফাইনাল ইয়ারদের উপর দেওয়া হয়েছে, তাই তোমরা যেইগুলোতে পার্টিসিপেন্ট করবে সেই সব কিছুর জন্য ফাইনাল ইয়ার স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে নাম লিখিয়ে নেবে বলেই প্রিন্সিপাল স্যার রুম থেকে বেরিয়ে গেল। প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে যেতে স্টুডেন্টরা আবার চিৎকার শুরু করলো। তুর্য সবাইকে চুপ করতে বলে সবার উদ্দেশ্যে বলল, অল স্টুডেন্ট, আমার তরফ থেকে তোমাদের ভার্সিটি লাইফের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন। আমি চাই তোমরা ভালো করে পড়াশোনা করে ভার্সিটির মুখ উজ্জ্বল করো। তো এবার আসল কথায় আসি, এবছর নাচ, গান আর নাটক এই অনুষ্ঠানগুলো হবে। তাই যারা যারা নাম দিতে ইচ্ছুক তারা আকাশ আর তুলিকার সাথে যোগাযোগ করবে, আর তাছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে অয়ন, নিহা বা আমার সাথে যোগাযোগ করবে। বাকি সব কিছু তোমাদের অয়ন বুঝিয়ে দেবে বলেই তুর্য বেরিয়ে গেল। যাওয়ার আগে অবশ্য আদ্রিতাকে দেখে গেছে। তুর্য ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেই আদ্রিতার পিছনে বসা কিছু মেয়ে বলে উঠল, কি হ্যান্ডসাম দেখেছিস, আমি তো প্রথম দিন এসেই ক্রাশ খেয়েছি। দ্য গ্রেট তুর্য মির্জা, নামের মতোই সুন্দর, যেমন দেখতে তেমন স্টাইল, নামের মতোই সুন্দর, তার অ্যাটিটিউডও দেখছো কি অসাধারণ। এক কথায় জাস্ট ওয়াও। ভার্সিটির টপ বয় কখনো কোনো মেয়েকে নিজের আশেপাশে ঘেঁষতে দেয় না, শুধুমাত্র ওই ফ্রেন্ড দুটো ছাড়া। পাশের থেকে আর একজন বলে উঠল, দেখেছিস ব্লু শার্ট, ব্ল্যাক প্যান্ট, চুলগুলো সেট করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চোখে সানগ্লাস, উফ পুরো চকলেট বয়, দেখলে মনে হয় খেয়ে ফেলি। আদ্রিতা পেছনে মেয়েগুলোর কথা শুনে নাকমুখ কুচকে বিড়বিড় করে বলে উঠল, ছি, কোনো শিক্ষা দীক্ষা সভ্যতা বলতে কিছু নেই, ছেলে দেখলে ক্রাশ খাই, খেয়ে ফেলতে ইচ্ছে করে, ছি। আর তুর্যকে ইচ্ছা মতো বকলো, সব মেয়ে যেন শুধু মাত্র ওনার উপরে ক্রাশ খায়, কে বলেছিল এত সুন্দর হতে, আর এত সেজে গুজে ভার্সিটিতে আসতে হবে কেন? না সেজে আসলে হয়, তাহলে তো আর মেয়েগুলো চোখ দিয়ে গিলে খায় না। না, তা তো করবে না, মেয়েরা ওনাকে চোখ দিয়ে গিলে না খেলে তো আবার ভালো লাগবে না তার, যত সব। আদ্রিতাকে বিড়বিড় করতে দেখে হিয়া আদ্রিতাকে খোঁচা দিয়ে বলল, এই তোর আবার কি হলো, ভূতে ধরলো নাকি? রিয়া মাঝখান দিয়ে বলল, আরে না, আমাদের ভার্সিটির ক্রাশ বয়কে দেখে ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, যেমন আমার। উফ, কি হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং, ও মাই গড। আদ্রিতা এবার বেশ বিরক্ত হলো। বিরক্ত নিয়ে রিয়াকে বলে উঠল, আচ্ছা, জানা নেই চেনা নেই, যার তার উপর ক্রাশ খেতে ভালো লাগে তোদের? এমনও তো হতে পারে ওনার গার্লফ্রেন্ড আছে বা হয়তো ম্যারিড। হিয়ার সাথে সাথে বলে উঠল, না না আদ্রিতা,
তুর্য ভাইয়া বিবাহিত, এটা আমি মানতে পারলাম না, তবে ওনার গার্লফ্রেন্ড থাকতেই পারে। যা হ্যান্ডসাম। রিয়াও পাশ থেকে সম্মতি জানিয়ে বলল, ঠিক ঠিক, আমারও তাই মনে হয়। আদ্রিতা চট করে উঠে দাঁড়ালে নিজের ব্যাগ কাঁধে নিয়ে হিয়া আর রিয়ার উদ্দেশ্যে বলল, তোরা থাক, তোদের ক্রাশ নিয়ে আমাকে এইসবের মধ্যে টানবি না, বলেই আদ্রিতা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আদ্রিতা যাওয়ার দিকে তাকিয়ে রিয়া বলে উঠল, যা বাবা, কি হলো ব্যাপারটা? হিয়া দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, কে জানে কি হলো, তা আমি তো কিছু বুঝতে পারলাম না। তারপর ওরা দুজনাও আদ্রিতার পিছন পিছন গেল। আদ্রিতা হেঁটে যাচ্ছে ক্যান্টিনের পাশ দিয়ে। হঠাৎ চোখ গেল দূরে বসে থাকা অয়ন আর নেহার উপর। নিয়া অয়নকে ফুচকা খাইয়ে দিচ্ছে। আদ্রিতা কপাল সামান্য কুচকালো তাদের দুজনকে এইভাবে দেখে। তারপর আদ্রিতা বিড়বিড় করে বলল, ভাইয়া আর আপু তাহলে কি প্রেম করে? আদ্রিতা আর না দাঁড়িয়ে সরে গেল ওখান থেকে। ওদের এইভাবে দেখে ফেলেছে আদ্রিতা, ওর দেখতে পেলে লজ্জায় পড়ে যাবে। আদ্রি, বেস্টু, বলেই আদ্রিতাকে জড়িয়ে ধরল আনিকা। আদ্রিতাকে ভূত দেখার মতোই চমকে উঠল। বুঝতে একটু সময় লাগছে কি হচ্ছে। যখনই বুঝলো ওকে আনিকা জড়িয়ে ধরেছে, সাথে সাথে আদ্রিতাও জড়িয়ে ধরলো আনিকাকে। দুজনকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। আদ্রিতা আনিকাকে এই সময় ওর ভার্সিটিতে দেখে বেশ অবাক হচ্ছে। কৌতূহল মেটাতে না পেরে আদ্রিতা জিজ্ঞাসা করলো, আনিকাকে, আনিকা তুই আবার ভার্সিটিতে কি করছিস? আর তুই আসবি আমাকে আগে বলিসনি কেন? আনিকা আদ্রিতার কৌতূহল আর এত প্রশ্ন করে দেখে হাসতে হাসতে বলল, আমি এসেছি কারণ এটা তোর সাথে সাথে এখন থেকে আমারও ভার্সিটি। আর তোকে বলে আসলে কি এই সারপ্রাইজটা তোকে দিতে পারতাম বল? মানে আমার ভার্সিটি এখন থেকে তোর ভার্সিটি। কি বলছিস এসব? আমি তোর কিছুই বুঝতে পারছি না। আনিকা আবার হেসে বলল, আসলে তুই যখন এই ভার্সিটিতে ভর্তি হলি তখন আমি অন্য কোনো জায়গায় ভর্তি হইনি। হ্যাঁ, কথাবার্তা চলছিল অন্য কোনো ভার্সিটিতে ভর্তি হওয়ার, কিন্তু তোকে ছাড়া একদম মন টানছিল না। তাই তো কিছুদিন লেট করে ভার্সিটিতে সিট পাওয়া, এখানে ভর্তি হয়ে গেছি। আদ্রিতার চোখ মুখ খুশিতে চিকচিক করে উঠল। আনিকার হাত ধরে বলল, তুই সত্যি বলছিস বেস্টু? তুই এখন থেকে আমার সাথে এই ভার্সিটিতে পড়বি? সত্যি আমি দারুণভাবে সারপ্রাইজ হয়েছি। আমার খুব ভালো লাগছে। এখন থেকে তুই আর আমি একসাথেই পড়বো। হ্যাঁ, আজ থেকে আবার আদ্রিতা আর আনিকা এক হয়ে গেল। তখনই ওদের কথার মাঝে হিয়া আর রিয়া সে আদ্রিতাকে বলল, এই আদ্রিতা, হঠাৎ করে তোর কি হলো রে? এইভাবে ক্লাস থেকে বেরিয়ে এলি কেন? দুজনকে একসাথে কথা বলতে দেখে ঘাবড়ে গেল আদ্রিতা। আদ্রিতা কিছু বলবে তার আগে রিয়া আনিকাকে দেখিয়ে বলল, এই আদ্রিতা, মেয়েটাকে কে? এই মেয়েটা কে? তুই ওর হাত ধরে আছিস আর তুই ওর সাথে এত কথা বলছিস কেন? তুই কি ওকে চিনিস? আদ্রিতা আনিকার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি ওকে চিনি। ও আমার স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড, যার কথা তোদেরকে বলেছিলাম, মাই বেস্টু। আদ্রিতার কথা শুনে হিয়া মন খারাপ করে বলল, ও বুঝলাম। হ্যাঁ, তুই তো বলেছিলি তোর একটা বেস্ট ফ্রেন্ড আছে, কিন্তু তুই তো বলেছিলি ও আমাদের ভার্সিটিতে ভর্তি হয়নি। ওকে, তাহলে তোর সাথে দেখা করতে এসেছে? আদ্রিতা এবার খুশিতে গদগদ হয়ে বলল, না, ও আমার সাথে দেখা করতে আসেনি। ও আজ এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। ও এখন থেকে এই ভার্সিটিতেই পড়বে। আদ্রিতার কথা শুনে রিয়া বলে উঠল, ও তাহলে তো তুই আর আমাদের সাথে মিশবি না। তুই তাহলে নিশ্চয়ই এখন থেকে ওর সাথে মিশবি, ওর সাথে থাকবি, আমাদের সাথে আর কথা বলবি না? আদ্রিতা আনিকার হাত ছেড়ে দিয়ে হিয়া রিয়ার হাত ধরে বলল, এই একদমই না। আমি তোদের সাথে কথা না বলে থাকতেই পারবো না। আর আনিকা এসেছে তাই কি হয়েছে? তোরা আমার ভার্সিটি লাইফের প্রথম বান্ধবী, তোদেরকে কি আমি ভুলতে পারি বল? এবার আনিকা বলে উঠল, এই তোরা দুজন এমন করে আদ্রিকে বলেছিস কেন? আর আমি কি তোদের ফ্রেন্ড হতে পারি না? তোরাও কি আমার সাথে মিশবি না? রিয়া আর হিয়া খুশিতে লাফিয়ে উঠে বলল, অবশ্যই অবশ্যই, কেন নয়। তুইও আজ থেকে আমাদের ফ্রেন্ড। আর আমার নাম রিয়া আর আমার নাম হিয়া। ওদের কথার মাঝে ওখানে এসে উপস্থিত হয় অয়ন আর সাফাত। কি রে আদ্রি, এখানে কি করছিস? তোর ক্লাস শেষ হয়ে গেছে? অয়ন এসে কথাগুলো আদ্রিতাকে বলল। সবাই অয়ন আর সাফাতের দিকে তাকালো। আদ্রিতা অয়নকে বলল, জি ভাইয়া, আমার ক্লাস শেষ, আর এখানে বান্ধবীদের সাথে কথা বলছিলাম। আদ্রিতার কথা শেষ হতেই সাফাত বলে উঠল, তা আদ্রিতা তোমার ফ্রেন্ডদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে না? আদ্রিতা মাথা নাড়িয়ে বলল, জি ভাইয়া, ও রিয়া, ও হিয়া আর ও আনিকা। হ্যালো রিয়া আর হিয়া। হ্যালো মিস আনিকা। আনিকার রাগে কটমট করে তাকালো সাফাতের দিকে। আনিকাকে নিজের দিকে এমন করে তাকাতে দেখে মুচকি হাসলো সাফাত। কিছুক্ষণ আগের ঘটনা। আনিকা এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছিল। তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই আনিকাকে শক্ত দুটো হাত ধরে ফেলে। আনিকা পড়ে গেছে ভেবে চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পরেও যখন দেখলো ও ব্যথা পাচ্ছে না, তখন চোখ খুলে দেখে একটা ছেলে ওকে ধরে দাঁড়িয়ে আছে। শ্যাম বর্ণের ছিমছাম গড়নের ছেলেটা দেখতে বেশ সুন্দর। আনিকা তাকিয়ে আছে, ছেলেটাও দেখছে আনিকাকে। কিছুক্ষণ পর আনিকার হুঁশ ফিরতেই আনিকা নড়াচড়া করতে করতে বলল, এই খেয়ে আপনি আর এইভাবে ধরে আছেন কেন আমাকে? ছাড়ুন। আনিকার বলতে দেরি, সাফাদের আনিকাকে ছাড়তে দেরি হলো না। আহ গেল রে, আমার কোমরটা ভেঙে গেল রে। এই আপনি আমাকে ফেলে দিলেন কেন? কোমরে হাত দিয়ে কথাগুলো সাফাদের উদ্দেশ্যে বলল আনিকা। সাফাত দাঁত বের করে বলল, কেন মিস, আপনি তো বলেন আপনাকে ছেড়ে দিতে, তাই আমি ছেড়ে দিলাম।
আমি আবার খুব বাধ্য ছেলে, কেউ কিছু বললে আমি সেটা না করে থাকতেই পারি না। তো মিস, আপনি এখানে বসে থাকা পুরি খেলুন, আমি যাই বলেই সাফাত শীষ বাজাতে বাজাতে চলে গেল। আনিকা সাফাতের যাওয়ার দিকে তাকিয়ে চোখের চশমা টেনে দিয়ে গালি দিতে দিতে নিচে থেকে উঠল। নিচে থেকে যখন উঠল বলল, হারামি বজ্জাত ছেলে বাদর, তোর কোনোদিন বিয়ে হবে না, আর বিয়ে হলেও তোর বউ একটা চালের বস্তা হবে, কোনোদিনও করে নিতে পারবি না। বর্তমানে আদ্রিতার অয়নের কথায় হুঁশ ফিরল আনিকার। আনিকার সাফাদের দিকে থেকে চোখ সরিয়ে চাইল আদ্রিতার দিকে। শোন আদ্রি, আমি তোকে বাড়ি দিয়ে আসবো, তুই একটু দাঁড়া, আমার একটু কাজ আছে, শেষ করে আসছি। ঠিক আছে ভাইয়া বলেই অয়ন আর সাফাত চলে গেল। সাফাদ যাওয়ার আগে অবশ্য আনিকার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে গেছে, আর আনিকা মনে মনে সাফাদের গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। এই আদ্রি, এই ছেলেটা তোর কেমন ভাই রে? আনিকার কথা শুনে আদ্রিতা আনিকার দিকে তাকিয়ে বলল, অয়ন ভাইয়া তো আমার ভাইয়া হয়, তুই জানিস? আর সাফাত ভাইয়া হলো ভাইয়ার ফ্রেন্ড। রিয়া বলে উঠল, যাই বলিস আদ্রিতা, তোর ভাইয়া তোর মতো কিউট, আমি দেখেই। রিয়া বলার আগেই আদ্রিতা বলে উঠল, ক্রাশ খেয়ে লাভ নেই, ভাইয়ার গার্লফ্রেন্ড আছে। রিয়া মুখ কালো করে বলল, কেমন ফ্রেন্ড তুই, জেনে শুনে ফ্রেন্ডের মনটা ভেঙে দিলি? আদ্রিতা জোরে জোরে হাসলো। রিয়া বোকার মতো চেয়ে রইল আদ্রিতার দিকে। আদ্রিতা কোনো রকমে হাসি থামিয়ে বলে উঠল, তোর আবার মন যখন তখন যার তার উপর ক্রাশ খাস, তার উপর মনে আছে নাকি তোর? ওই যে, আর তার থেকেও বড় কথা, ভালো লাগার থেকে যদি বেশি দূরে চলে যায়, তাই আগে থেকে বলে দিলাম যাতে তোর কষ্টটা এখানেই কমে যায়। বুঝলাম, তাহলে তুই তোর ভাইয়ের জন্য ওয়েট কর, আমি আর হিয়া যাই। হিয়া বলে উঠল, হ্যাঁ আদ্রিতা, আমরা তাহলে যাই। আদ্রিতা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, তোর যা, আমি ভাইয়া আসলে যাব। হিয়া রিয়া চলে গেল। তার বেশ কিছুক্ষণ পর আনিকা বলল, আদ্রি আমাকে যেতে হবে, এক কাজ কর, তুই আমার সাথে গেট পর্যন্ত চল। আদ্রিতা আর আনিকা ভার্সিটির গেটের সামনে চলে গেল। ওখান থেকে আনিকা চলে গেল, আর আদ্রিতা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো অয়নের। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অয়ন আসছে না দেখে আদ্রিতা ফোন বের করে অয়নকে সেই ফোন করতে যাবে, তখনই আদ্রিতার ফোনে অয়নের কল এলো। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? আমি ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি। ফোনের ওপাশ থেকে অয়ন বলল, আদ্রি আমি ভার্সিটির পার্কিং এরিয়ায় আছি, তুই একটু এই জায়গায় চলে আয়। আচ্ছা ঠিক আছে বলে আদ্রিতা ফোনটা কেটে দিল। আদ্রিতা ফোনটা ব্যাগের মধ্যে রেখে চলে গেল ভার্সিটির পার্কিং এরিয়াতে। আদ্রিতা ভার্সিটির পার্কিং এরিয়ায় আসতেই দেখতে পেল তুর্য গাড়ির উপর হেলান দিয়ে হাতের আঙ্গুলের দ্বারা চাবি ঘোরাচ্ছে। আদ্রিতা তুর্যকে দেখে তখনকার ওই মেয়েগুলোর কথা মনে করে সে ভাবল। আদ্রিতার রাগে গজগজ করতে করতে বিড়বিড় করে বলল, বজ্জাত ছেলে, এত অ্যাটিটিউড নিয়ে থাকার কি আছে? আর এত কেন হোয়াইট শার্ট, ব্ল্যাক শার্ট, ব্লু শার্ট এগুলো পরতে হবে? অন্য কালার কি চোখে দেখে না এই ছেলে? গাড়িটাও একদম সাদা। কোনো কেন কেন আমার মতো কি অন্য রঙের জামা পরা যায় না? আমি যেমন অরেঞ্জ কালার জামা পরে এসেছি, আজ কই আমাকে কি খারাপ লাগছে? আদ্রিতা নিজেকেই নিজে বলল, না তো, আমাকে তো ভালোই লাগছে, এই কালারের জামা পরে আমাকে তো ভালোই লাগছে। সে নিজেকে নিজে এসব বলতে রাখলো। তাহলে তুর্য ভাইয়া কেন পরে না? তা তো পরবে না। অন্য কালারের জামা পরলে তো মেয়েরা তাকাবে না। লুচ্চা, এক নম্বরের লুচ্চা বেটা। তুর্য আদ্রিতাকে নিজের দিকে তাকিয়ে বিড়বিড় করতে দেখে তুর্য চোখের থেকে সানগ্লাসটা খুলে প্যান্টের পকেটে এক হাত গুজে আদ্রিতার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি রে, ওখানে দাঁড়িয়ে 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 বলবি? তা কি বলছিস আমার নামে? আমাকে একটু বল, আমিও একটু শুনি। আদ্রিতা তুর্যকে মুখ ভেঙচি কেটে বলল, আমার বই গেছে তোমার নামে কিছু বলতে, তোমার নামে বলার জন্য অনেক মেয়ে আছে। বলেই আদ্রিতা চলে আসার জন্য পা বাড়াতেই তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, আজ এই মুহূর্তে তুই যদি এক পাও বাড়াস সেখান থেকে, বিলিভ মি, তোর ওই পা দুটো যা থাকবে না। তুর্যর বারণ শুনে আদ্রিতা আর এক পাও বাড়ায় না জায়গা থেকে। আদ্রিতা দাঁড়িয়ে আছে চুপচাপ, কোনো কথা বলছে না। তুর্য আদ্রিতার কাছে এসে আদ্রিতার হাত ধরে বলল, চল আমার সাথে। আদ্রিতা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, না যাব না, হাত ছাড়ো আমার, আমি ভাইয়ার সাথে যাব। ভাইয়া কোথায়? তুর্য সোজাসুজি শান্ত কণ্ঠে বলল, আমি তোর ভাইয়াকে আসতে বারণ করেছি। আর নাটক না করে তাড়াতাড়ি চল আমার সাথে। আদ্রিতা রেগে গিয়ে চিৎকার করে বলল, না যাব না। আর সব সময় আমাকে কেন তোমার কথা শুনতে হবে? আমি পারবো না সব সময় তোমার কথা মতো চলতে, তোমার কথা শুনতে। আমার হাত ছাড়ো, আমি কিন্তু চিৎকার করব। তুর্য দেখল আদ্রিতার রাগ সহ্যও করে নিল। তুর্য বাঁকা হেসে আদ্রিতার গালে স্লাইড করতে করতে বলল, তোকে তো আমার সাথেই যেতেই হবে, আর কি বলি, চিৎকার করবি? দেখি চিৎকার কর, তোর আওয়াজ কত জনের কান অব্দি পৌঁছায়, আমি একটু দেখি। আদ্রিতা চিৎকার করতে যাবে তার আগে তুর্য রুমাল চেপে ধরল আদ্রিতার মুখে। সাথে সাথে আদ্রিতা লুটিয়ে পড়ল তুর্যের বুকের উপর। তুর্য খুব সাবধানে আদ্রিতাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজেও বসে পড়ল। অয়ন, আদ্রিতা তোমার বোন, তুমি ওর নিজের ভাইয়া।
অয়ন কোকের বোতলের চুমুক দিয়ে বলল, হ্যাঁ কেন, তুমি জানতে না আদ্রিতা আমার বোন হয়? তুর্য তোমাকে বলেনি? নিহা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, না তুর্য আমাকে কিছু বলেনি, কিন্তু তুমি তো আমাকে বলবে যে তোমার বোন আসলে আদ্রিতা। আমরা একটা বড় ব্লেন্ডার করে ফেলেছিলাম ওর সাথে, তুমি কি সেটা জানো? অয়ন নিহাকে রিল্যাক্স হতে বলে বলল, তুমি আগে শান্ত হয়ে বসো তো। আর হ্যাঁ, আমি সব জানি, তুর্য আমাকে সব বলেছে, কিন্তু তোমার এটা ঠিক করনি তোমরা। আদ্রিতা আমার বোন বলে বলছি না, এই ধরনের কাজ শুধুমাত্র একটু মজার জন্য কখনোই কারোর সাথে করা উচিত না। কারণ ছেলে বা মেয়েরা যখন ভার্সিটি বা কলেজে ভর্তি হয়, অনেক স্বপ্ন নিয়ে তারা ভর্তি হয়, কিন্তু তাদের জীবনের বড় স্বপ্ন বা বড় পদক্ষেপেই যদি প্রথম দিনে এমন কিছুর মুখোমুখি হতে হয়, তবে তার মানসিকভাবে এবং শারীরিকভাবে খুবই ভেঙে পড়ে। তাই কখনোই কারোর সাথে এমন কিছু করা উচিত না যেটা তার জীবনটাকে পুরো নষ্ট করে দিতে পারে, শেষ করে দিতে পারে। এমনও কিছু ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে পুরো একটা পরিবারের দায়িত্ব নিতে হয়। সেখানে তুমি একটু চিন্তা করো, সে যখন পড়াশোনা শেষ করার জন্য কোনো ভার্সিটি বা কলেজে ভর্তি হয়, তোমাদের মতো কিছু ছেলে মেয়ে তাদেরকে র্যাগিং করে, তাদের জীবনটাই নষ্টের দিকে ঠেলে দেয়। নিহা চেয়ারে বসে পড়ে শান্ত কণ্ঠে বলল, সরি অয়ন, আমি সত্যি চাইনি আদ্রিতার সাথে ওই দিন ওরকম কিছু হোক। আমি সাফাতকে বারণ করেছিলাম, কিন্তু আচ্ছা সেসব কথা থাক। আমি সরি বলছি অয়ন, আমার ভুল হয়েছে। সিনিয়র হয়ে জুনিয়রদের উপরে এমন কিছু করাটা ঠিক না। আমি আদ্রিতার কাছে ক্ষমা চেয়েছি, আদ্রিতা আমার ক্ষমা করে দিয়েছে আমাকে। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যতদিন ভার্সিটিতে আছি আমি দেখব আর কোনো জুনিয়রের সাথে যেন এমনটা না হয়। অয়ন হাসলো, চমৎকার দেখালো সেই হাসি নিহার কাছে। তবে নিয়া বুঝলো না এখানে হাসার কি আছে। অয়ন কোকের বোতলটা এক নিঃশ্বাসে খেয়ে শেষ করে বোতলটা ডাস্টবিনে ফেলে দিয়ে নিহাকে বলল, আমি জানি তুমি কিছু করনি, আর আমাকে সরি বলতে হবে না। আদ্রিতাকে বলেছ ঠিক আছে, আমি জানি আমার বোন কেমন, ও তোমাদের উপর রাগ করেনি। তবে তুমি যে তোমার ভুল বুঝতে পেরে সেটা শুধরিয়ে নিয়েছো, সেটাই অনেক। আর ভুল বুঝতে পেরে সেটা শুধরিয়ে নিলে আমার মনে হয় তার থেকে ভালো শান্তি আর নেই। তাই এটা নিয়ে কিছু ভেবো না, সব ঠিক আছে। আর আমিও তোমাকে ভুল বুঝে নেই। প্রিয় লিসেনার, কেমন লাগলো আরশি মিমের লেখা বসন্তে তোমায় দেখা গল্পের প্রথম পর্বটি? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, নতুন গল্পের অপেক্ষায়। ধন্যবাদ।